তাহলে শুরু করলাম। আমরা এখন নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। অধ্যায়টার নাম হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি নাম দাও। এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের স্থির তড়িৎ সেকেন্ড চ্যাপ্টার। আমরা হচ্ছে চলতড়িৎ ইতোমধ্যে পড়েছি। 25 ব্যাচরা চলতড়িৎ পড়ে ফেলেছো, 26 ব্যাচরা এখনো পাওনি, সমস্যা নেই, 19-এ তো পড়েছো। স্থির তড়িৎ অথবা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখন শুরুতে একটু কথা বলে নিই। এই চ্যাপ্টারটা বুঝছো দুই ভাবে পড়ানো যায়। একটা হচ্ছে একদম হালকার উপর ঝাপসা, এইচএসসি চালানোর মতো, ওইভাবে পড়ালে এই চ্যাপ্টার শেষ করতে বেশি সময় লাগবে না। এই চ্যাপ্টার তাহলে তোমাদের কাছে অনেক ছোট লাগবে। বাট তুমি যদি এখন এই চ্যাপ্টার সম্পর্কে অনেক ভালো করে জানতে চাও, তাহলে শিখায় শেষ করা যাবে না। মানে এই চ্যাপ্টারটা অনেক ভাস্ট, মানে তোমরা যতটুকু কল্পনা করতে পারবা তার থেকেও ভাস্ট, আমি যতটুকু শিখেছি তার থেকেও ভাস্ট। তো তোমরা যেহেতু একদম ভালো করে শিখতে চাও, ভালো করে শিখতে চাইলে এই চ্যাপ্টারটাই আমাদের বেশ ভালো একটা সময় লাগবে। ঠিক আছে, আমি তোমাদের আগে থেকেই বলেছিলাম যে আমাদের ইন্টারের যে ফিজিক্স আছে, এই ফিজিক্সের মধ্যে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, তারপর হচ্ছে তোমার তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, এই 4টা অধ্যায় অনেক বড়। ঠিক আছে, অনেক বড় এই 4টা অধ্যায়। তো স্থির তড়িৎটা ছোট করেও শেখানো যায়, আবার অনেক কিছুও শেখানো যায়। তো আমি ট্রাই করব তোমাদের যতটুকু দরকার তোমরা যতটুকু নিতে পারবা অতটুকু দেখানোরই ট্রাই করব। ঠিক আছে, তো শুরু করা যাক, চলো। স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো প্রথমেই হচ্ছে আমরা একটু জেনে নিই, একটু ওভারভিউ জেনে নিই যে এই চ্যাপ্টারে আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তোমার চার্জের কোয়ান্টায়ন। তোমরা 19-এ পড়েছো এটা? করোনি, সমস্যা নেই। চার্জের কোয়ান্টায়ন তোমাদের বইয়ে ছিল না। আমাদের স্কুলে একবার প্রশ্ন এসেছিল যে চার্জের কোয়ান্টায়ন বলতে কি বোঝো, বুঝছো? মডেল টেস্ট এসেছিল। আমরা প্রথমে পড়বো হচ্ছে চার্জের কোয়ান্টায়ন, তারপর পড়বো হচ্ছে কি, তারপর পড়বো কুলম্বের সূত্র, তারপর পড়বো হচ্ছে কুলম্বের সূত্র। এরপর কি পড়বো? এরপর হচ্ছে আমরা পড়বো তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব। এটা নিয়ে অনেক কিছু হয়ে যাবে, এই দুইটা টপিক নিয়ে অনেক কিছু হয়ে যাবে। তড়িৎ প্রাবল্য আর হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, তারপর আমরা কি শিখব? তারপর এই চ্যাপ্টারে আমরা যে পার্টটা শিখব সেটা হচ্ছে ধারক শিখব। ধারক শিখব, এই ধারকটা তোমাদের ক্লাস 19-এ ছিল না, নতুন একটা টপিক। আমরা হচ্ছে ধারক শিখব। তারপর কি শিখব? আমরা হচ্ছে এখানে শিখব তোমার গাউসের ল। ঠিক আছে, একটু কেমন কেমন লাগছে না, বড় বড় ক্লাস মনে হচ্ছে? গাউসের সূত্র শিখব। ঠিক আছে, গাউসের সূত্র শিখব। তারপর আর কি শিখবো এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে মোটামুটি হচ্ছে এই ব্যাপারগুলোই হচ্ছে মেইন। ঠিক আছে, এই ব্যাপারগুলোই হচ্ছে মেইন। এর পাশাপাশি আমরা এদের আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখব, কিভাবে কি হয় না হয়, এতে ভিতরকার মেকানিজম, কুলম্বের সূত্রেরই অনেক কিছু পড়া যায়, এই ব্যাপারগুলো আমরা দেখব। আরো কিছু ছোট ছোট ব্যাপার আছে, তোমার চার্জের তলমাত্রিক ঘনত্ব, এইগুলো আমরা দেখব। তলমাত্রিক ঘনত্ব, অনেক কিছু এই চ্যাপ্টারে আমরা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সবকিছুরই প্রয়োজন হবে। তো তোমরা হচ্ছে অবশ্যই একটু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের বেসিক যে কনসেপ্টগুলো আছে এগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই ধারকের মধ্যে আবার অনেক ভাগ আছে, পাত ধারক আছে, গোলকীয় ধারক আছে, বিভিন্ন রকম ধারক আছে, তো এগুলো আমরা শিখবো। তো মোটামুটি হচ্ছে এইগুলোই হচ্ছে একদম বেসিক একটা ব্যাপার। এর পাশাপাশি আরো কিছু সাব টপিক আছে, আমরা সেইগুলোও শিখব। যেমন বলতে পারো হচ্ছে সাব টপিকের মধ্যে এটা তুমি কি বলতে পারো, এই টপিকটার নাম তড়িৎ ফ্ল্যাক্স একটা আছে। এই তড়িৎ ফ্ল্যাক্স নিয়ে আমরা পড়বো, এটা আসলে গাউসের সূত্রের মধ্যেই টুকটাক একটু আলোচনা আছে। ঠিক আছে, তড়িৎ ফ্লাস্ক। পাশাপাশি
আর কি শিখবো? তড়িৎ ক্ষেত্র শিখবো। তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্যের মধ্যে আমরা শিখে ফেলবো। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা বেশ অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারের প্রথম টপিক চার্জের কোয়ান্টায়ন এখানে চলে যাই। তো এটাতে যাওয়ার আগে আমাদের তো একটু জানা দরকার যে চ্যাপ্টারের নামটি স্থির তড়িৎ কেন হলো। আমরা চলতড়িৎ একটা চ্যাপ্টার পড়েছি, এটা হচ্ছে স্থির তড়িৎ। কারণ নামের মধ্যেই তোমাদের রহস্যটা খুঁজে পাওয়ার কথা। আমরা যখন চলতড়িৎ পড়েছিলাম তখন দেখেছিলাম যে এখানে চার্জটা কি থাকে, গতিশীল থাকে। এই গতিশীল থাকার ফলে আমরা সেখানে কারেন্ট পাই বা তড়িৎ পাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছ যে স্থির তড়িৎ। তাহলে বলো তো স্থির তড়িৎ মানে তুমি কি বুঝতে পারছো? এটা দ্বারা কি বুঝতে পারো বলো? স্থির তড়িৎ থেকে তুমি কি বুঝতে পারো? নাম থেকেই বুঝতে পারার কথা। চার্জ হচ্ছে স্থির থাকবে। চার্জ হচ্ছে স্থির থাকবে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটি স্থির চার্জের উপর কত রকমের প্রভাব পড়তে পারে। স্থির চার্জের ফলে অন্য একটি স্থির চার্জের উপর বল, বিভব, তারপর হচ্ছে প্রাবল্য, এরকম অনেক ব্যাপার আমরা এখানে দেখব। তো যেহেতু স্থির চার্জের উপর এসব ব্যাপার নিয়ে আলোচনা করা হচ্ছে, এই জন্য এই চ্যাপ্টারটাকে আমরা বলি হচ্ছে স্থির তড়িৎ। ঠিক আছে? চার্জটা এখানে স্থির থাকে, এই জন্য আমরা একে বলি স্থির তড়িৎ। তো চলো আমরা এখন চার্জের কোয়ান্টায়ন এই টপিকটা শুরু করি। টপিকের নাম দাও চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন এটা হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই 26 ব্যাচের যারা আছো তোমার থেকে কিন্তু আমি অবশ্যই বেশি বেশি উত্তর আশা করি, কারণ তোমরা এই চ্যাপ্টারটা পড়ে এসেছো আগে। ঠিক আছে? এই টপিক হয়তো পড়োনি, বাট এর পরে যা যা পড়াবো সেগুলো তোমরা পড়েছো। ওকে। তো চার্জের কোয়ান্টায়ন এটা মানেটা কি? আমরা কোয়ান্টাম তত্ত্ব পড়েছি। আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার মধ্যে কোয়ান্টাম তত্ত্ব পড়েছি। তো কোয়ান্টাম তত্ত্বে আমরা কি দেখেছিলাম বলতো? এই যে আলো যেটা আছে, এই আলো কিন্তু অসংখ্য কোয়ান্টামের প্যাকেট, তাই না? অসংখ্য কোয়ান্টাম বা প্যাকেট আকারে আসে। এইভাবে কিন্তু আমরা আলোটাকে পাই। এবং এই প্রত্যেকটা প্যাকেট কিন্তু ছিল এক একটা পূর্ণ সংখ্যা, তাই না? প্রত্যেকটা প্যাকেট ছিল একটা পূর্ণ প্যাকেট, মানে কোনো প্যাকেট অর্ধেক না, এক তৃতীয়াংশ না, এরকম কোনো ভগ্নাংশ না, বরং প্রত্যেকটা প্যাকেটই একটা পূর্ণ প্যাকেট আকারে ছিল। ঠিক তেমনি এই প্রকৃতিতে আমরা যে চার্জটা পাই, এই চার্জটা কি? এই চার্জটা হচ্ছে বস্তুর একটা মৌলিক ধর্ম। এই চার্জ হচ্ছে বস্তুর মৌলিক ধর্ম, মানে এটা পরিবর্তন করতে পারি না আমরা। আমরা দেখেছি ভরও পরিবর্তন করা যায়, ভরটাও পরিবর্তন হয় গতির সাথে, কিন্তু চার্জের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে বস্তুর একটা মৌলিক ধর্ম। ঠিক আছে? তো দেখা যায় কি, এই যে যে কোনো চার্জ, মানে তুমি যেই চার্জের কথাই বলো না কেন, এই চার্জ বা আধান, এই জিনিসটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। এটা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। এবং দেখা যায় যে ইলেকট্রনের যে চার্জটা আছে, ইলেকট্রনের চার্জটাই হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত একদম মৌলিক একটা চার্জ। মানে এটা কি স্ট্যান্ডার্ড ধরেই আমরা অন্য সব চার্জ হিসাব করি। তো একদম সামারি করে যদি বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে প্রকৃতিতে আমরা যেই চার্জই পাই না কেন, এই চার্জটা হচ্ছে ইলেকট্রনের চার্জের একটা পূর্ণ সংখ্যার গুণিতক। ঠিক আছে? প্রকৃতিতে প্রাপ্ত চার্জ এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে পাওয়া যায়। কখনোই এটা ভগ্নাংশ হবে না, বরং সব সময় সেটা পূর্ণ সংখ্যা হবে। আর এই ব্যাপারটাকেই আমরা বলি চার্জের কোয়ান্টায়ন। ঠিক আছে? মানে আমরা যেই চার্জে নিই না কেন, প্রকৃতিতে প্রাপ্ত যেই চার্জে আমরা নিব, এই চার্জটা হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। এই ব্যাপারটাকে আমরা বলি চার্জের কোয়ান্টায়ন। বুঝতে পারলাম? একদম সহজ কথা। হুম, বলো, বুঝতে পারলাম? তাহলে এই তো, এটা আমাদের ইলেকট্রন। মনে করো এটা ইলেকট্রন,
এই ইলেকট্রনটা কি? আমরা ইলেকট্রনকে ই দিয়েও প্রকাশ করতে পারি। এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র এইভাবে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? এর উপর মাইনাস দিয়েও প্রকাশ করতে পারবো, শুধুমাত্র ই দিয়েও প্রকাশ করতে পারবো। তো যেটা বললাম যে ইলেকট্রন, এই ইলেকট্রনের চার্জ কত বলো? ইলেকট্রনের চার্জ কত? -1.6 into 10 inverse 19. -1.6 into 10 inverse 19। এই চার্জটাকে আমরা কি বলি? একদম মৌলিক চার্জ। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে মৌলিক চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে কত? লামিয়া যেটা বললা, -1.6 into 10 inverse 19 কুলম। এই মাইনাসটা দিয়ে ইলেকট্রনের প্রকৃতি বোঝায়, ইলেকট্রন যে নেগেটিভ এটা বোঝায়। ঠিক আছে? ওকে, তারপর কি বললাম এখনই, যে ইলেকট্রনের চার্জটাকেই কি বলা হয়? এই চার্জকেই বলা হয় হচ্ছে মৌলিক বা এলিমেন্টারি চার্জ। ঠিক আছে? এই চার্জকে মৌলিক অথবা এলিমেন্টারি চার্জ বলা হয়। মৌলিক বা এলিমেন্টারি চার্জ বলা হয়। মৌলিক বা এলিমেন্টারি চার্জ কেন বলা হয়? কারণ হচ্ছে এটাই হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে ক্ষুদ্রতম চার্জ। এটাই প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে ক্ষুদ্রতম চার্জ। এর চেয়ে কম পরিমাণ চার্জ পাওয়া যায় না। ঠিক আছে? এর চেয়ে কম পরিমাণ চার্জ পাওয়া যায় না। লেখো, এর চেয়ে কম পরিমাণ চার্জ পাওয়া যায় না। এর চেয়ে কম পরিমাণ চার্জ প্রকৃতিতে পাওয়া যায় না। ঠিক আছে? প্রকৃতিতে পাওয়া যায় না। বুঝতে পারলাম? তো এটা একবারেই ঠিক না যে প্রকৃতিতে পাওয়া যায় না, এরকম কোনো ব্যাপারটা আসলে না। তোমরা কোয়ার্কের নাম শুনেছো? কোয়ার্ক? জি ভাইয়া। কোয়ার্ক কি বলো তো? কোয়ার্ক জিনিসটা কি? প্রোটন আর কণা। হ্যাঁ, মানে এই কোয়ার্কটা হচ্ছে প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন, এই দুইটার হচ্ছে মানে ক্ষুদ্রতম কণা বলতে পারো। কার? প্রোটন এন্ড হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন এই দুইটা কণা হচ্ছে কোয়ার্ক দ্বারা গঠিত। তো দেখা যায় যে এই কোয়ার্কের চার্জ হচ্ছে +-e/3 হতে পারে, অথবা +-2e/3 হতে পারে। ঠিক আছে? এই প্রোটন আর নিউট্রনের চার্জ +-e/3 হতে পারে, অথবা +-2e/3 হতে পারে। তাহলে কথা হচ্ছে কেন আমরা কোয়ার্ককে হচ্ছে একদম মৌলিক চার্জ বা এলিমেন্টারি চার্জ বললাম না? কারণ হচ্ছে এই কোয়ার্ক জিনিসটা বুঝছো একদম অস্থায়ী একটা ব্যাপার, এবং এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা এদেরকে এভাবে পাই না। মানে ইন্ডিভিজুয়ালি আমরা কোয়ার্কের চার্জ +-e/3 এবং +-2e/3 এই আকারে পাই না। এটা যেহেতু আনস্টেবল এবং এইভাবে পাওয়া যায় না, সেই জন্য আমরা এটাকে এলিমেন্টারি চার্জ বলি না, বরং ইলেকট্রনের এই চার্জটাই সব থেকে বেশি স্টেবল। এই জন্য ইলেকট্রনের চার্জকে আমরা মৌলিক বা এলিমেন্টারি চার্জ বলি। ঠিক আছে? তো লিখে রাখতে পারো, এটা হচ্ছে আনস্টেবল। এটা হচ্ছে আনস্টেবল and individually not found. Individually not found. তো ভাইয়া, হ্যাঁ বলো। আমার না নেট অনেক প্রবলেম দিচ্ছে, আমাকে একটু রেকর্ড দিও। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন তোমরা আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেই পারো, হ্যাঁ প্রোটন আর হচ্ছে ইলেকট্রনের চার্জ তো সেম, প্রোটন আর ইলেকট্রনের চার্জ সেম, জাস্ট হচ্ছে প্লাস মাইনাস। তাহলে আপনি কেন হচ্ছে প্রোটনকে এই আওতায় নিয়ে আসছেন না? প্রোটনের চার্জকে কেন এলিমেন্টারি চার্জ বললেন না? কারণ হচ্ছে প্রোটন কি কখনো মুভ করে বলো তো? প্রোটন কি মুভ করে? প্রোটন কিন্তু মুভ করে না। মুভ করে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন নিয়ে আমাদের সব আলোচনা, কারণ ইলেকট্রন মুভ করে, চার্জের সঞ্চার করতে পারে, ইলেকট্রন হচ্ছে তোমার তড়িৎ সৃষ্টি করতে পারে, অনেক কিছু করতে পারে। তো যেহেতু ইলেকট্রন এই কাজগুলো করছে, ভূমিকাগুলো রাখছে, ওই জন্য আমরা ইলেকট্রনের চার্জটাকে এলিমেন্টারি চার্জ হিসেবে গণ্য করছি। ঠিক আছে? ওকে, তো এই মোটামুটি আমাদের টুকটাক কথা ছিল। তো আমরা একটু চার্জের কোয়ান্টাইনের সংজ্ঞাটা লিখে ফেলি। চলো লিখে ফেলো। লেখো,
প্রকৃতিতে প্রাপ্ত চার্জ সর্বদা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। ঠিক আছে, এই তো যেহেতু পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে এই ব্যাপারটাকেই, আচ্ছা এই লেখো পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে, কখনো কখনো ভগ্নাংশ আকারে থাকে না। কখনো ভগ্নাংশ আকারে থাকে না বা ভগ্নাংশ আকারে পাওয়া যায় না। ভগ্নাংশ আকারে পাওয়া যায় না, একেই চার্জের কোয়ান্টায়ন বলে। মানে ব্যাপারটা এরকম, মনে করো তোমাদের ভাইয়া হচ্ছে ডিম বিক্রি করবে, ঠিক আছে, তোমাদের ভাইয়া হচ্ছে ডিম বিক্রি করবে, তো তোমাদের ভাইয়া কি কখনো 3.5টা ডিম বেচতে পারবে? বলো তো, বলো, না। তোমাদের ভাইয়া কি 3.5টা ডিম বেচতে পারবে? অবশ্যই পারবে না। 2.25টা ডিম বেচতে পারবে? পারবে না। অবশ্যই পূর্ণ সাংখ্যিক ডিমই আমার বেচতে হবে, তাই না? পূর্ণ সাংখ্যিক ডিমই বেচতে হবে। আমরা ডিম কিন্তু এরকম ভগ্নাংশ আকারে বেচতে পারবো না, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে তোমার চার্জের কোয়ান্টায়ন। একেই চার্জের কোয়ান্টায়ন বলে, ঠিক আছে? ওকে, তাহলে মনে করো আমরা ইলেকট্রনের চার্জকে বুঝছো, এই তো যেটা বললাম, আমরা এই ই মাইনাস দিয়েও প্রকাশ করতে পারি অথবা ই দিয়েও প্রকাশ করতে পারি। তো মনে করো একটা ইলেকট্রনের চার্জ, লেখো একটি ইলেকট্রনের চার্জ আমরা শুধুমাত্র ই দিয়ে প্রকাশ করলাম। তাহলে মনে করো কোনো একটা বস্তুতে এনটি ইলেকট্রনের চার্জ আছে। এনটি মানে কোনো একটা বস্তুতে এনটা ইলেকট্রনের চার্জ আছে, মানে ইলেকট্রন আছে। তাহলে বলো তো এনটা ইলেকট্রনের চার্জ কত হবে? বলো। এন, ঠিক আছে, এন ই। তো এই চার্জটাই কি? এই চার্জটাই হচ্ছে আমাদের টোটাল চার্জ। এই চার্জটাই হচ্ছে টোটাল চার্জ। এটা হচ্ছে টোটাল চার্জ। আর আমরা একে প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল কিউ দিয়ে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে এই কিউ ইজ ইকাল টু এন ই, ঠিক আছে? কিউ ইজ ইকাল টু এন ই। এখানে এন এর মান কি হতে পারে? এন এর মান 0 হতে পারে। 0 হলে আমরা বুঝবো এখানে কোনো চার্জ নাই। +-1 হতে পারে, +-2 হতে পারে, +-3 হতে পারে, এরকম যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। প্লাস নিলে আমরা বুঝবো হচ্ছে সেটা প্রোটনের চার্জ, মাইনাস নিলে বুঝবো সেটা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? ওকে, তো আরেকটা কথা যেটা, এই এন এর মান কখনো কি হতে পারবে না? ভগ্নাংশ হতে পারবে না। যেমন হচ্ছে 2/3, 1/3, -7/8, এরকম কোনো কিছু হতে পারবে না। এন এর মান সর্বদা পজিটিভ, নেগেটিভ যেটাই হোক পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? বলো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমার এই কোয়েশ্চেনগুলো মেডিকেলে চলে আসতে পারে, তো এগুলো একটু ভালো করে খেয়াল রেখো। সহজ প্রশ্ন, বুঝছো? চলো একটা কোয়েশ্চেন দেখি আমরা এখান থেকে, ছোট্ট একটা কোয়েশ্চেন দেখি। লেখো, প্রশ্ন লেখো, নিচের কোন চার্জটি সম্ভব? নিচের কোন চার্জটি সম্ভব? নিচের কোন চার্জটি সম্ভব? থামো, আমি একটু অপশন বানাই, আমার কাছে কোয়েশ্চেনটা নেই। লেখা হচ্ছে 3.2 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। এরপর লেখা হচ্ছে 3.52 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। তারপর লেখা হচ্ছে
14.4 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। এরপর লেখা হচ্ছে তোমার 10.4 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। তারপর ই নম্বর লেখা হচ্ছে নান। এফ নম্বর লেখো অন। এটা হচ্ছে প্রশ্ন যে নিচের কোন চার্জটা সম্ভব, নিচের কোন চার্জটা সম্ভব, এটা মানে প্রশ্নে চলে আসতে পারে। ইভেন এইচএসসি পরীক্ষাতেও এটাই প্রশ্ন চলে আসে। তো এখন আমরা কিভাবে করব? নিচের কোন চার্জটা সম্ভব আমাদের দেখতে হবে এই চার্জগুলো ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে কিনা। যারা যারা পূর্ণ সংখ্যার গুণিতক হবে তাদের হচ্ছে বাস্তবে সম্ভব, যাদের হবে না তারা সম্ভব না। তাহলে আমাকে বলো তো কিভাবে করব এটা? ভাগ করে দিব। হ্যাঁ, আমরা যেটা করব ওই তো কিউ ইজিক্যাল টু এন ই যেটা ছিল, এখানে ইটা আসলে কি ছিল? এখানে ইটা ছিল হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আরেকটা কথা বলে রাখি যে ইলেকট্রনের চার্জ বুঝছো, আমরা অনেক সময় মাইনাসটাও গ্রহণ করব, অনেক সময় প্লাসটাও গ্রহণ করব। যখন শুধুমাত্র মান গ্রহণ করব তখন এর মান হবে কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, ঠিক আছে? যখন শুধুমাত্র মান নিব, এটা হচ্ছে শুধুমাত্র মান। তাহলে মাইনাস কখন গ্রহণ করব? মাইনাসটা গ্রহণ করব যখন প্রশ্নে কোনো চার্জ নেগেটিভ দেয়া থাকবে। মানে এন এর মানটা বুঝছো, আমরা পজিটিভ রাখার ট্রাই করব আর কি। নেগেটিভ রাখলেও ক্ষতি কোনো হবে না, বাট পজিটিভ রাখলে একটু সুন্দর দেখাবে, এই জন্যই, ঠিক আছে? তো আমরা অনেক সময় প্লাসও গ্রহণ করব, মাইনাসও গ্রহণ করব। প্লাস গ্রহণ করলে মনে করবা আমরা শুধুমাত্র মান নিচ্ছি, ঠিক আছে? আর মাইনাস সহ নিলে মনে করবা আমরা ইলেকট্রনের প্রকৃতি সহই নিচ্ছি। ওকে, তো আমরা এখন কি করব দেখো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই তো কিউ ইজিক্যাল টু এন ই, এখানে কিউ কি হবে? এই প্রত্যেকটা হচ্ছে কিউ, প্রত্যেকটা টোটাল চার্জ। আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কিউ এর মানটা এখানে বসাই দিব, ই এর মান আমরা জানি, এন এর মানটা বের করব। এন এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে কি হবে? তাহলে সেটা সম্ভব। আর এন এর মান যদি ভগ্নাংশ আসে সেটা সম্ভব না। তো আমরা চলো প্রত্যেকটার ক্ষেত্রে এই কাজটা করে দেখি। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, তো এই জন্য সহজ ম্যাথ অবহেলা করবে না। আমরা কি করব, এই তো কিউ ইজিক্যাল টু এন ই, এখান থেকে আমার এন এর মান বের করতে হবে, এখান থেকে এন এর মান বের করতে হবে। তাহলে এন ইজিক্যাল টু কিউ বাই ই, প্রত্যেকটাকে হচ্ছে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো এখন এ নম্বর অপশনটায় আসি, এ নম্বর অপশন। তাহলে বলো এন সমান কি? একটু যদি বুদ্ধিমান হও, দেখো সবগুলোতে 10⁻⁻19 আছে, তাহলে ক্যালকুলেটারে আমার 10⁻⁻19 বসাতেই হবে না। মানে ব্যাপারটা এরকম, দেখো এই কিউ এর মান বসাও 3.2 ইন্টু 10 ইনভার্স 19, ইলেকট্রনের চার্জ বসাও 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই 10 ইনভার্স 19 কাটাকাটি হয়েই যায়। তো এই জন্য ক্যালকুলেটর এটা না বসলেও সমস্যা নেই, টাইম সেভ হবে। কত আসবে দেখো? 2 আসে, 2 আসে। এখন বলো তো এটা কি পূর্ণ সংখ্যার মধ্যে যায়? এটা কি পূর্ণ সংখ্যার মধ্যে যায়? বলো। জি ভাইয়া। তাহলে কি হবে? এই চার্জ কিন্তু সম্ভব হবে, কারণ এন এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখন বি নম্বর অপশন টেস্ট করো, বি নম্বর অপশন টেস্ট করো। এন সমান কি হবে? এন সমান আমরা দেখতে পাচ্ছি ওই 10 ইনভার্স 19 আমরা আগেই বাদ দিলাম, এটা 3.52 ডিভাইডেড 1.6, কত আসে? 2.2। 2.2। তাহলে কি হবে না, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু ভগ্নাংশ। তাহলে এটা আমরা গ্রহণ করতে পারবো না, তাহলে নট বিলংস টু এই তো জেড। এটা যেহেতু পূর্ণ সংখ্যা না, আমরা এটা গ্রহণ করতে পারবো না। তাহলে এই চার্জ কিন্তু প্রকৃতিতে এক্সিস্ট করে না, ঠিক আছে? এই চার্জ প্রকৃতিতে এক্সিস্ট করে না। এখন সি নম্বর দেখো, সি নম্বরে এন এর মান বসাও, এই তো 14.4 ডিভাইডেড 1.6, কত আসে দেখো? 9। 9 আসে। 9 কিন্তু কি বলতো, 9 হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, তাহলে কি হবে? অবশ্যই এটা আমরা গ্রহণ করতে পারবো। আর এই দিক থেকে ডি নম্বরটা দেখো, ডি নম্বর হচ্ছে 10.4 ডিভাইডেড 1.6, কত আসে?
6.5 6.5। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা মান, যেখানে n এর মান হচ্ছে, n এর মানটা পূর্ণ সংখ্যা আসেনি, তারা কি হবে না, তারা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত কোনো স্থায়ী চার্জ হবে না। মানে এই দুইটা চার্জ প্রকৃতিতে আমরা পাবো না। তাহলে কোন দুইটা চার্জ সম্ভব হবে? উত্তর আমাদের হবে হচ্ছে এ আর সি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? বলো। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, একদম বেসিক সিম্পল প্রশ্ন। তো এখান থেকেও অনেক ম্যাথ করা যায়। আমরা একটু চলো এখান থেকে কিছু ম্যাথ দেখব। তো এটা হচ্ছে সম্ভব, এটা হচ্ছে সম্ভব নয়, সম্ভব নয়। তারপর হচ্ছে এই সি নম্বরটাও সম্ভব, কিন্তু ডি নম্বরটা সম্ভব নয়। একদম বেসিক কোয়েশ্চেন, হুটহাট দেখবা মেডিকেলে চলে আসবে, কারণ এগুলো ক্যালকুলেটর ছাড়াও পারা যায়। ওকে, চলো আমরা এখন প্রশ্নে যাই। ওকে, লেখ। শোনো, বুঝছো, তোমাদের এখানে 19 তোমরা হয়তো পড়েছো আবেশ ক্রিয়া, দেন হচ্ছে চার্জ কিভাবে একটা বস্তু থেকে অন্য বস্তুতে যায়, এগুলো বুঝছো ইন্টারে তোমাদের খুব একটা নেই। তো কিভাবে স্থির তড়িৎগুলো ক্রিয়া করে না করে তোমরা চাইলে একটু 19 বই খুলে দেখতে পারো। ঠিক আছে, হয়তো পশম দিয়ে একটা দণ্ডকে ঘষলে কি হয়, ইবোনাইট দণ্ডকে কিছু দিয়ে ঘষলে কোথায় থেকে কোথায় চার্জ যায়, এগুলো আসলে তোমার ওই মানে একটা দণ্ড বা কোন একটা বস্তু কতটুকু হচ্ছে তো ঋণাত্মক হতে পারে, কতটুকু ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, এই ব্যাপারগুলোর উপর নির্ভর করে। তো তোমাদের যেহেতু ইন্টারে এই টপিকগুলো খুব একটা ভালো করে আলোচনা করা নেই, আমি ওই জন্য দেখাইনি এগুলো। ঠিক আছে, ওকে, চল কোয়েশ্চেন লেখো। লেখা হচ্ছে পশম দিয়ে ইবোনাইট দণ্ডকে ঘষলে, পশম দিয়ে ইবোনাইট দণ্ডকে ঘষলে, পশম দিয়ে ইবোনাইট দণ্ডকে ঘষলে, ইবোনাইট দণ্ডকে ঘষলে ইবোনাইট দণ্ডটি, ইবোনাইট দণ্ডটি, ইবোনাইট দণ্ডটি -3.2 ইন্টু 10⁻⁸ এত কুলম, এত কুলম চার্জে চার্জিত হয়। ঠিক আছে, চার্জে চার্জিত হয়। তো এখন প্রশ্ন হচ্ছে দণ্ডে কি পরিমাণ ভর সঞ্চালিত হয়েছে, দণ্ডে কি পরিমাণ ভর সঞ্চালিত হয়েছে। দেখো মজার একটা প্রশ্ন, দণ্ডে কি পরিমাণ ভর সঞ্চালিত হয়েছে, সঞ্চালিত হয়েছে। প্রথম কথা, এগুলো বোর্ডে আসবে না। ঠিক আছে, এগুলো বোর্ডে আসবে না, এগুলো অ্যাডমিশনের টপিক। কি হলো, পশম দিয়ে হচ্ছে আমরা একটি ইবোনাইট দণ্ডকে ঘষছি। মনে করো এটা হচ্ছে একটা ইবোনাইট দণ্ড, মানে এটা একটা তোমার মানে কি বলবো যে একটা যৌগের মতো, একটা লাঠি দণ্ডের মতো, মানে স্পেশালি কোনো কিছুতে তৈরি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সেই ইবোনাইট দণ্ড। এটা ইবোনাইট দণ্ড, আমরা কি করছি, এই ইবোনাইট দণ্ডকে একটা মনে করো পশমের একটা কাপড় দিয়ে এখানে হচ্ছে এরকম ঘষছি। এটা হচ্ছে পশমের কাপড়, এই পশমের কাপড়টা দিয়ে আমরা কি করছি, ইবোনাইট দণ্ডকে আমরা ঘষছি। তাহলে এটা হচ্ছে পশম, আর এটা হচ্ছে ইবোনাইট দণ্ড। তো নর্মাল অবস্থায় যে কোনো বস্তু তো কি থাকবে, নিরপেক্ষ থাকবে, তাই না? যে কোনো বস্তু থাকবে নিরপেক্ষ, কোনো চার্জ সেখানে তৈরি হবে না। সমান সংখ্যক প্রোটন, সমান সংখ্যক তোমার ইলেকট্রন থাকে, সেখানে কোনো চার্জের সঞ্চার হয় না। বাট যখন কি হবে, একটা দণ্ডকে অন্য কিছুতে আমরা ঘষবো, তখন দেখা যাবে যেই বস্তুটা অধিক তড়িৎ ঋণাত্মক টাইপের, মানে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ বেশি, সে হচ্ছে ইলেকট্রনগুলোকে তার দিকে টান দিয়ে নিবে। ঠিক আছে, আর ইলেকট্রনগুলো টান দিয়ে নিলে ওই দণ্ডটা বা ওই বস্তুটা তখন কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সে ইলেকট্রন নিয়ে নিলে নেগেটিভ হয়ে যাবে। তো এখানে কি বলেছে দেখো, পশম দিয়ে যদি হচ্ছে আমি ইবোনাইট দণ্ডকে
ঘুষি, এই তো, ঘষলে ইবোনাইট দণ্ডটি এত চার্জে চার্জিত হয়। তাহলে বলো তো ইলেকট্রনটা গ্রহণ করেছে কে, এই পশমের কাপড় নাকি ইবোনাইট দণ্ড? বলো। ইবনাইট দণ্ড। ইবোনাইট দণ্ড, তাই না? ইবোনাইট দণ্ডটা হচ্ছে এত চার্জে চার্জিত হয়েছে, মানে বুঝতেই পারছো যেখানে আসলে ইবোনাইট দণ্ডটা বেশি তড়িৎ ঋণাত্মক, মানে ইলেকট্রনের প্রতি তার মানে আকর্ষণটা বেশি, মানে তড়িৎ ঋণাত্মক কথা বলা ঠিক হবে না, ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটিটা বেশি। ঠিক আছে, তো কি হবে, এই পশমের কাপড় থেকে ইলেকট্রন এই দণ্ডে স্থানান্তরিত হবে। ঠিক আছে, তো আমরা এখন ইলেকট্রন জিনিসটাকে নেগেটিভ দিয়ে দেখালাম, তো এই তো এখানে নেগেটিভ চার্জের সঞ্চার হচ্ছে, এখানে নেগেটিভ চার্জের সঞ্চার হচ্ছে, ইলেকট্রনগুলো এখানে চলে আসছে। ওকে, তো আমরা জানি কোনো কিছুতে ইলেকট্রনের আধিক্য হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রনের অভাবটা কি বলতো? ইলেকট্রনের অভাবটা কি? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ। তো যেহেতু এখান থেকে ইলেকট্রনগুলো এখানে চলে আসছে, তাহলে আমাদের পশমটা হচ্ছে, এই পশমের কাপড়টা পজিটিভ হয়ে যাবে না? বলতো, পশমের কাপড়টা পজিটিভ হয়ে যাবে না? হুম, বলো। তাহলে পশমের কাপড়টা পজিটিভ হয়ে যাবে। এখন প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে দণ্ডে কি পরিমাণ ভর সঞ্চালিত হয়েছে। মানে ব্যাপারটা চিন্তা করো, ইলেকট্রন যত নগণ্য ভরেরই হোক না কেন, ইলেকট্রনের তো অবশ্যই একটা ভর আছে, তাই না? ইলেকট্রনের অবশ্যই একটা ভর আছে। তো ইলেকট্রনগুলো যখন এই পশমের কাপড় থেকে এই ইবোনাইট দণ্ডে সঞ্চালিত হচ্ছে, তখন কি ইলেকট্রনগুলো এখানে চলে যাওয়ার ফলে এই ইকুইভ্যালেন্ট পরিমাণ ইলেকট্রনের ভরও এখানে জড়ো হয়ে যাবে, তাই না? বলতো, জি এই ভাইয়া। জিনিসটা বুঝতে পারলা কিনা? তাহলে কি হবে, এখানে ওই যে কয়টা ইলেকট্রন যাচ্ছে সেই একই পরিমাণ ইলেকট্রনের ভর এখানে অ্যাড হয়ে যাবে। মানে মেইন কথা, এই ইবোনাইট দণ্ডের ভর কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, আর এই পশমের কাপড়ের ভর কিছু পরিমাণ কমে যাবে। কারণ কি, ইলেকট্রনের স্থানান্তরের জন্য। ঠিক আছে, ইলেকট্রনের স্থানান্তরের জন্য। তো প্রশ্ন আমার এটাই চেয়েছে যে দণ্ডে কি পরিমাণ ভর সঞ্চালিত হয়েছে, ইলেকট্রনগুলো দণ্ডে চলে যাওয়ার ফলে এখানে কি পরিমাণ ভর সঞ্চালিত হয়েছে, এটা আমার বের করতে হবে। তো কারো মাথায় কি আসছে যে এই ম্যাথটা কিভাবে করা যায়? জি ভাইয়া। ভাইয়া আগে হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করব, তারপর ইলেকট্রনের ভর দ্বারা গুণ করব। ভেরি গুড, কত সহজ। দেখো এখানে হচ্ছে আমার এই টোটাল চার্জ দেয়া আছে, দেখো টোটাল চার্জ দেয়া আছে, এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার কিউ এর মান দেয়া আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এন বের করব, মানে কতটা হচ্ছে ইলেকট্রন এখানে স্থানান্তরিত হয়েছে। একটা কাজ করতে পারো, এখানে এন এর মানটা, পরিচয়টা লিখতে পারো। এন এর পরিচয় হচ্ছে, এন এর পরিচয় হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এন এর পরিচয় হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তো আমরা কি করব, আমরা প্রথমে এখানে কতটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে সেই ইলেকট্রনের সংখ্যাটা বের করব, তারপর ইলেকট্রনের সংখ্যা দিয়ে মানে ইলেকট্রনের ভর দিয়ে গুণ করে দিলেই টোটাল হচ্ছে ইলেকট্রনের ভর আমরা পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের কাজ, একদম সিম্পল একটা ম্যাথ। চলো করে ফেলি, তাহলে ম্যাথটা করে ফেলি। ওকে, তাহলে বুঝতেই পারছো আমাদের এখানে কিউ ইজ ইকাল টু এন ই, এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো মনে করো আমরা এন এর মানটা হচ্ছে নেগেটিভ অ্যাভয়েড করার জন্য আমরা শুধুমাত্র কিউ এর মানটা নিব। ঠিক আছে, কিউ এর শুধুমাত্র মানটা নিব। তাহলে বলো তো এখানে এন সমান কি হবে, এন সমান কি হবে, কিউ বাই ই না, কিউ বাই ই। তো আমরা শুধুমাত্র মান যেহেতু নিব, আমরা মডুলাস অফ কিউ বাই ই নিলাম। কেন নিলাম, শুধুমাত্র মানটা গ্রহণ করেছি। তোমরা এইভাবেও করতে পারো, অথবা তুমি এখানে ইলেকট্রনের চার্জকে নেগেটিভ নিবা, তাহলে কি হবে, নেগেটিভ নেগেটিভ কাটাকাটি হয়ে যাবে। আমরা এন এর মানটা পজিটিভ রাখতে চাচ্ছি, কারণ ওই তো ভর দিয়ে যখন গুণ করব তখন তো ভরের মান তো আর নেগেটিভ হবে না, তাই না? ওই জন্যই কাজটা আমরা করে নিচ্ছি। বুঝতে পারলাম? বলো তো, বুঝতে পেরেছো এই জিনিসটা? হুম, কথা জি বলো। ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে এখন কি করব, এই তো কিউ এর মানটা বসাও। এটা হচ্ছে 3.2 ইন্টু 10 ইনভার্স 8, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। দেখো এন এর মানটা কত আসে, 2 into 10 to the power 11। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। অর্থাৎ কি, অর্থাৎ এই পশমের কাপড় থেকে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11
এতটা ইলেকট্রন ইবোনাইট দণ্ডে চলে গেছে, এতটা ইলেকট্রন ইবোনাইট দণ্ডে চলে গেছে। এখন একটা ইলেকট্রনের ভর আমরা সবাই জানি, তাহলে এই তো এতটা ইলেকট্রনের ভর যদি আমরা বের করতে পারি, তাহলে কি হয়ে যাবে, কি পরিমাণ ভর এখানে সঞ্চারিত হয়েছে সেই পরিমাণটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, চলো করে ফেলি। তাহলে কি হবে, এখন এখন সঞ্চালিত ভর, এই সঞ্চালিত ভর, সঞ্চালিত ভরের পরিমাণ কি হবে, এই তো একটা তোমার হচ্ছে ইলেকট্রনের ভর এমই ইন্টু এন, তাহলে এই তো এনটা ইলেকট্রনের ভর বের হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রনের ভর কত, 9.11 10 ইনভার্স 31, আর হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, কত আসে দেখো, 1.82 into 10 to the power minus 19. ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত কেজি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই পশম থেকে 1.82 ইন্টু 10 ইনভার্স 19 কেজি এই পরিমাণের ইলেকট্রন ইবোনাইট দণ্ডে সঞ্চালিত হয়েছে, এই জন্য এটাই আমাদের উত্তর হবে। বুঝতে পারলাম, দেখো তো, বলো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমরা এই পর্যন্ত করে ফেললাম। এখন চলো আমরা হচ্ছে এই টপিকটা আপাতত এই পর্যন্ত রাখি, ঠিক আছে? এরপর আমরা এই টাইপের আরো কিছু ম্যাথ করব, আপাতত এই পর্যন্ত রাখি, কুলম্বের আগে শেষ করে নিই, তারপর আমরা ওটা শুরু করব। ওকে, ঠিক আছে। তাহলে বলো, চার্জের কোয়ান্টাম নিয়ে কারো কোনো সমস্যা আছে? চার্জের কোয়ান্টাম কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, তো এর পাশাপাশি একটা সাব টপিক লিখে রাখো, এটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। আমাকে বলো, শক্তির সংরক্ষণশীলতা বলতে কি বোঝো? শক্তির সংরক্ষণশীলতা বলতে কি বোঝো? শক্তি অবিনশ্বর। শক্তি, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়, শক্তির ক্ষয় বা ধ্বংস নেই। হ্যাঁ, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। তাহলে আমাকে বলো তো, চার্জের সংরক্ষণশীলতা বলতে কি বোঝো? বলো। এটাই হবে, চার্জ এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিন্তু চার্জের কোনো শক্তি বা ধ্বংস নেই। হ্যাঁ, মানে কি আমরা নতুন কোনো চার্জ সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। কি হয়, চার্জ শুধুমাত্র একটা স্থান থেকে অন্য একটা স্থানে স্থানান্তর করতে পারি। এটাই হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। ঠিক আছে, লিখে নাও। লেখা হচ্ছে, নতুন কোনো চার্জ, নতুন কোনো চার্জ, নতুন কোনো চার্জ সৃষ্টিও করা যায় না, নতুন কোনো চার্জ সৃষ্টিও করা যায় না, সৃষ্টিও করা যায় না এবং ধ্বংসও করা যায় না, এবং ধ্বংসও করা যায় না। শুধুমাত্র, এই শুধুমাত্র লেখা কিন্তু ভুল, কারণ বলতে পারবা? হ্যাঁ, হয় শুধু হবে না হয় মাত্র হবে। শুধু হবে নয় মাত্র হবে। হয় শুধু অথবা মাত্র, এটা হচ্ছে বাহুল্য দোষ হয়ে যায়, তাই না? শুধুমাত্র এক স্থান হতে, হ্যাঁ, তো যেহেতু আমরা ফিজিক্স পড়ছি, আমরা তো বাংলায় গুরুত্ব দিব না খুব একটা, যদিও দেওয়া উচিত। শুধুমাত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়। আমার কিন্তু বাংলা খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল, জানো, ক্লাস 9-10 থেকে। এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়, এর পেছনে একটা কারণ আছে, একটু বলি কারণটা কি। তোমরা কি কখনো ভাষা প্রতিযোগের নাম শুনেছো? ভাষা প্রতিযোগ তোমরা হয়তো পাবা না, তোমরা আস্তে আস্তে ওটা কম্পিটিশনটা বন্ধ হয়ে গেছে আর কি। তো এটা আমার ছিল লাইফের প্রথম কোনো কম্পিটিশন, যেটাতে পার্টিসিপেট করেছিলাম ক্লাস 5-এ আর কি, 14 সালে। তো কি হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়বার আর কি, তো তৃতীয়বার স্কুল থেকে এখন সিলেকশন হবে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো 7-এ যখন পড়ি, তো তখন সিলেকশন হবে। তো তখন বুঝছো, বাংলা খুব একটা ভালো পারতাম না আমি, মানে তখন তো পড়াশোনা আর করতাম না, সারাদিন খেলাধুলা এইসব নিয়ে পড়ে থাকতাম। তো বাংলা পারতাম না। তো এখন সিলেকশন রাউন্ডে আমি হচ্ছে
মানে টিকিনি। তো আমার যাওয়ার খুবই ইচ্ছা, বাট মানে যে স্যার ছিল আর কি দায়িত্বে, ওই স্যার বললো যে না তুমি তো নাম্বার পাওনি, তোমাকে কেন নেব। এই যে এই কথাটা বুঝছো, মানে একদম ভেতরে খুব হিট করছে আমাকে, যে সেটাই তো, আমি তো পাইনি, আমার তো যাওয়া ঠিক হবে না, মানে খুব বড় রকমের হিট করছে। তারপর থেকে বাংলা পড়া শুরু করলাম। তারপর বাংলা মনে করো আম, বাংলা ফার্স্ট বলো সেকেন্ড বলো একদম মারাত্মক লেভেলে পড়াশোনা করেছিলাম, বুঝছো। তো মাঝে মাঝে এরকম দরকার অ্যাক্সেলারেশন পাওয়ার জন্য আর কি। ঠিক আছে, ওকে। তো নতুন কোনো চার্জ সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধুমাত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়। একেই চার্জের সংরক্ষণশীলতা বা কনজারভেশন কনজারভেশন অফ চার্জ বলে। কনজারভেশন অফ চার্জ বলে। ঠিক আছে, ওকে। তো আমাদের ইনিশিয়াল টপিকটা মোটামুটি এই পর্যন্ত। আমরা এখন যে টপিকে যাব, একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো এবার নতুন টপিক, এই টপিকের নাম হচ্ছে কুলম্বের সূত্র। দেখি আমাকে 26 ব্যাচের কেউ একজন বলো তো কুলম্বের সূত্র কি? বলো, কুলম্বের সূত্র কি জিনিস? বলো বলো, দেখি আমি ধরি, তোমরা তো এইভাবে বলতে চাও না। দেখি মৌ বলো, কুলম্বের সূত্র কি জিনিস? খাই না মাথায় দেয়? এই শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। বলো বলো, কুলম্বের সূত্র কি জিনিস? হাইরে, কুলম্বের ভাই সূত্র যে পারো না? বলো বলো, ট্রাই জি করো। ভাইয়া, ডাব্লিউ ইজ ইকুয়াল কিউ বিন্দু ই। আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তোমরা হচ্ছে কি একটা রাম না কি যেন একজন নাম আছে জি তোমরা কি? ভাইয়া, আমার গান আচ্ছা, শুনলে আমি মুখস্থ করি। একটু পর তোমাদের শোনাচ্ছি, থামো, বুঝছো। চলো, কুলম্বের সূত্র আসলে কঠিন কিছু না। তোমরা হচ্ছে মহাকর্ষ সূত্র পড়েছো না? ওই নিউটনের মহাকর্ষ সূত্রের মতোই কুলম্বের সূত্র, এটাই আর কি। তো চলো আমরা হচ্ছে কুলম্বের সূত্র জানার আগে কিছু বেসিক জিনিসপত্র জেনে আসি। ঠিক আছে, তো মনে রাখবা যে দুইটা চার্জ সেটা হতে পারে সমধর্মী বা মানে সমধর্মীয় হতে পারে, ভিন্ন ধর্মীয় হতে পারে, মানে প্লাস প্লাসও হতে পারে, প্লাস মাইনাসও হতে পারে। তো এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বল থাকতে পারে, বিকর্ষণ বল থাকতে পারে। সবাই জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ আর বিকর্ষণ বলের মান, এটা হচ্ছে বিজ্ঞানী কুলম্ব নির্ণয় করেছিলেন। ঠিক আছে, বাট কুলম্বের সূত্র দেওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে বিন্দু চার্জ। ঠিক আছে, এই বিন্দু চার্জ হলেই তখনই কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যায়। বিন্দু চার্জ ছাড়া আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারি না। তো এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদেরকে জানা দরকার বিন্দু চার্জ জিনিসটা কি। আমরা এখন বিন্দু চার্জই না বুঝলে এটা তো বুঝতে পারবো না। তো প্রথম টপিকের নাম দাও বিন্দু চার্জ। টপিকের নাম বিন্দু চার্জ। বিন্দু চার্জ আমরা এটাকে বলি হচ্ছে পয়েন্ট চার্জ। দেখি তোমরা আমাকে বলো তো, বিন্দু চার্জ নাম থেকে তোমরা কি বুঝতে পারছো? নাম থেকে কি বুঝতে পারছো বিন্দু চার্জ? যে কোনো একটা বিন্দু যে পরিমাণ চার্জ ধারণ করতে পারবে। কাইন্ড অফ, মানে বিন্দু মানে অনেক স্বল্প পরিমাণ জায়গা না, অনেক ক্ষুদ্র আকার, মানে আকারটা একদমই নগণ্য, এরকম কিছু একটা ব্যাপার এখানে আমরা বুঝতে পাচ্ছি যে আকারটা একদমই নগণ্য। তাহলে ব্যাপারটাও এরকম। এখন কথা হচ্ছে এই চার্জটা ধারণ করে কে? চার্জটা কিন্তু অবশ্যই কোনো একটা বস্তু ধারণ করবে, তাই না? অবশ্যই কোনো একটা বস্তু ধারণ করবে। তো এই আহিত বা চার্জিত বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয়, আহিত বা চার্জিত বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয়, ওই চার্জটাকে আমরা বলি হচ্ছে বিন্দু চার্জ। ঠিক আছে, ওই চার্জটাকে আমরা বলি হচ্ছে বিন্দু চার্জ। এটার আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে
এই আহিত বা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্বটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে তাকেও বা তাদেরকেও আমরা বিন্দু চার্জ বলতে পারি। তো আমরা আস্তে আস্তে যাই, সবকিছুই বুঝতে পারবো। লেখো, প্রথমে লেখো যে আহিত বা চার্জিত বস্তুর আকার। আহিত যে কথা, চার্জিত একই কথা, ঠিক আছে? আহিত বা চার্জিত বস্তুর আকার, আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয়, আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয় কিংবা দুটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্বের তুলনায়, আচ্ছা, চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় যদি এই দুটি চার্জিত বস্তুর চার্জ আর কি, ঠিক আছে? দুটি চার্জিত বস্তুর চার্জ মধ্যবর্তী দূরত্বের তুলনায় যদি খুবই ছোট হয় তবে তাদেরকে মানে কি? তাদেরকে মানে হচ্ছে এই ক্ষুদ্র বস্তুর চার্জকে, তাদেরকে আমরা বলবো বিন্দু চার্জ। তাদেরকে বিন্দু চার্জ বলা হয়। তো প্রথমটা বুঝতে আমাদের কারোরই কোনো সমস্যা নেই। যে আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হবে তাকে আমরা বিন্দু চার্জ বলবো। পরেরটার মানে কি? দুটি আহিত বা চার্জিত বস্তুর চার্জ মধ্যবর্তী দূরত্বের তুলনায় যদি খুবই নগণ্য হয়। ব্যাপারটা এরকম, চিন্তা করো, একটা বস্তুর দৈর্ঘ্য 1 মিটার, ঠিক আছে? একটা বস্তুর দৈর্ঘ্য 1 মিটার। এটা মনে করে একটা বস্তু, থাম, সুন্দর করে আঁকাই। এটা হচ্ছে একটা বস্তু, এই যে এটা একটা বস্তু, তারপর হচ্ছে এটা আরেকটা বস্তু, এরকম মনে করো আরেকটা বস্তু। তো এই বস্তুর মধ্যে কিছু পরিমাণ চার্জ আছে, আমরা ধরলাম সেটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ। এই বস্তুর মধ্যেও মনে করো কিউ পরিমাণ চার্জ আছে। এদের মধ্যকার দূরত্ব মনে করো হচ্ছে, ধরো কত? ধরো হচ্ছে এটা 20 সেন্টিমিটার। তাহলে দেখো তো, আচ্ছা, এদের ভরও দিয়ে দাও। এটার মনে করো ভর হচ্ছে, ধরো তুমি 20 কেজি দিলা, এটাও ধরো হচ্ছে 20 কেজি। তাহলে তুমি কি এই দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব কিংবা হচ্ছে এদের আকার কি ক্ষুদ্র বলতে পারবা? বলতো, ক্ষুদ্র কি বলতে পারবা? এই চান্স কি আছে? 20 কেজি মানে কিন্তু মোটেও কম ভর না, বেশ বড় রকমের কিন্তু একটা ভর। বলো, এটা কি বলার কোনো চান্স আছে কিনা? না ভাইয়া। অবশ্যই চান্স নাই। এবার আমরা আসলে দূরত্ব ব্যাপারটা, এটা আসলে কি একটা সাপেক্ষ বা আপেক্ষিক ব্যাপার না? সাপেক্ষ বা আপেক্ষিক ব্যাপার। এটা কিন্তু কোন একটা পর্যবেক্ষক এটা অবজার্ভ করে। তো মনে করো একটা মানুষ এখানে দাঁড়াই থেকে এদের মধ্যকার দূরত্ব 20 সেন্টিমিটার দেখছে। এবার মনে করো কি হলো, এই ব্যাপারটাই আমরা দেখছি কই থেকে জানো? আমরা দেখছি হচ্ছে মঙ্গল গ্রহ থেকে। আমরা মঙ্গল গ্রহ থেকে দেখছি যে 20 কেজি ভরের দুইটা বস্তু পৃথিবীতে 20 সেন্টিমিটার দূরে আছে। এটা কি বলো? এটা হচ্ছে মঙ্গল গ্রহ। ঠিক আছে? মঙ্গল গ্রহে বসে থেকে মনে করো এটা হচ্ছে আদি। এই মঙ্গল গ্রহে বসে থেকে আদি হচ্ছে দেখছে পৃথিবীতে 20 কেজি ভরের দুইটা বস্তু কিউ পরিমাণ চার্জ নিয়ে 20 সেন্টিমিটার দূরত্বে আছে। তাহলে বলতো, আদি কি এত বড় বড় দুইটা বস্তু দেখবে এখানে? বলো। না। অবশ্যই দেখবে না। মার্সে বসে কি দেখবে? ওটা তো বিন্দুর মতোই দেখবে, বিন্দুর থেকেও ছোট দেখবে, দেখতেই পারবে না। তার মানে কি, যখন কি হবে, আমার অবজারভেশন থেকে আমি দেখব যে বস্তু দুইটা অনেক ছোট, আকারটা অনেক ক্ষুদ্র, তখন তাকেও আমরা বিন্দু চার্জ বলতে পারবো। ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা? বলো।
জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এই তো আমরা হচ্ছে বিন্দু চার্জটা বুঝতে পারলাম। হ্যাঁ, বলো। মধ্যবর্তী দূরত্ব কি তাদের সাপেক্ষে না? হ্যাঁ, মানে অবজারভারের সাপেক্ষে, ঠিক আছে? অবজারভারের সাপেক্ষে, অবজারভারের সাপেক্ষে, ঠিক আছে? অথবা এরকম করেও চিন্তা করতে পারো যে এই তো এটা হচ্ছে একটা বস্তু, এই দুইটা বস্তু, এই দুইটা বস্তু মনে করো এবার 20 সেন্টিমিটার দূরত্বে নেই। এই দুইটা বস্তু এবার মনে করো কত দূরত্বে আছে? অনেক দূরত্বে। কেমন ব্যাপারটা? থামো দেখাই দিই। এবার মনে করো 20 কেজি ভরেরই দুটো বস্তু, এদের মধ্যকার দূরত্ব ধরো কত গেল? আচ্ছা 14 কোটি কিলোমিটার, ঠিক আছে? 14 কোটি কিলোমিটার। ওকে, তো এবার কি হলো? এবার হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব 14 কোটি কিলোমিটার। তাহলে কি এই দুইটা বস্তু কিন্তু দূরত্বের সাপেক্ষে অনেক ক্ষুদ্র, ঠিক আছে? আমরা এইভাবেও চিন্তা করতে পারি। এটাই হচ্ছে বেটার অবজারভেশন আর কি। এটার থেকে এটা বেশি বেটার অবজারভেশন। এটা কি? যদি হচ্ছে এই দুইটা বস্তু 20 কেজি ভর, ঠিক আছে, বাট এদের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি। এই ভরের তুলনায় দূরত্বটা এত বেশি যে এদেরকে অনেক নগণ্য ভরের মনে হবে। এইভাবেও চিন্তা করতে পারো। বুঝতে পারলাম? দেখো তো, বলো, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। চলো আমরা তাহলে এখন বিন্দু চার্জ বুঝতে পারলাম, আমরা এখন কুলম্বের সূত্রটা দেখি। ওকে, লেখো। কুলম্বের সূত্র আর নিউটনের সূত্রটা কাইন্ড অফ সেম, ঠিক আছে? লেখো। লেখা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে, দুটি বিন্দু চার্জের মধ্যে, দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের, আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের, এদের মধ্যকার দূরত্বের, এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একদম দেখো মহাকর্ষ সূত্র, জাস্ট ভরের জায়গায় চার্জ, আর কিছু না। এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং আরেকটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে, কি সেটা? এবং এবং এ বল, এ বল চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, ঠিক আছে? সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটাই হচ্ছে কুলম্বের সূত্র, এটাই হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল, ঠিক আছে? কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তোমাদের যখন এটা পড়াচ্ছি, বুঝছো, আমার হচ্ছে ওই রামের ওই গানটা বারবার মাথায় আসছে। ওকে, দেখাবো নি তোমাদের ক্লাস শেষে। তাহলে কি হচ্ছে দেখো, কয়েকটি ইম্পর্টেন্ট কথা এখানে ইন্ডিকেট করে নাও।
কোনো একটা নির্দিষ্ট মাধ্যম, অবশ্যই মাধ্যমটা একটা নির্দিষ্ট হতে হবে, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে অবশ্যই বিন্দু চার্জ হতে হবে। কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে বিন্দু চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এ বল চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক বুঝছো। এই অবজারভেশনটা খুব একটা ফলো না করাই ভালো, এটার থেকে এটা বেশি মানে কি বলবো যে ভালো অবজারভেশন, তো এটা ফলো না করাই ভালো। এটা ফলো করলেই বেটার হচ্ছে আমাদের ইয়েতে আর কি, অ্যানালজিতে। এটাই হচ্ছে ফলো করিও, কারণ এটা হচ্ছে আসলে ব্যাপারটা এরকম, অবজারভেশন যে করছে অবজারভারের সাপেক্ষে ক্ষুদ্র, বাট এরা যে এখানে আছে এদের সাপেক্ষে আবার ক্ষুদ্র না, মানে এখানে একটু প্যারাডক্স টাইপের হয়ে যায়। তো তোমরা এটাকে অত বেশি ফলো করিও না, এটা এই জিনিসটাকে বেশি ফলো করো, মানে এটা হচ্ছে অত ভালো অ্যানালজি না, নট গুড অ্যানালজি, বুঝছো? তো এটা হচ্ছে মোটামুটি ভালো অ্যানালজি, ব্যাপারটা বোঝা যায়। ওকে, হয়ে গেল। এখন চলো আমরা এই ব্যাপারগুলো ব্যাখ্যা করব। তো কি হচ্ছে দেখো, কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। মানে কি, যদি হচ্ছে আমাদের এই আকর্ষণ বলটা এফ হয় মানে ব্যাপারটা এরকম, এটা মনে করে একটা চার্জ, এটা মনে করে একটা চার্জ, আমরা এটা ধরলাম হচ্ছে Q1, আর এটা হচ্ছে আরেকটা চার্জ, আমরা ধরলাম এটা Q2, আর এদের মধ্যকার দূরত্ব যেটা, মধ্যকার দূরত্বটা আমরা মধ্যকার দূরত্ব ধরলাম হচ্ছে আর, এই মধ্যকার দূরত্ব আমরা ধরলাম আর। তাহলে এই তো এই এফ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে, এটা হবে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 ইন্টু Q2। অবশ্যই শর্ত লিখতে হবে, যখন দূরত্ব স্থির থাকবে, যখন দূরত্ব স্থির থাকবে তখন কি হবে, তখন এই এফ হবে হচ্ছে Q1 Q2 এই গুণফলের সমানুপাতিক। আবার কি, আবার এই আকর্ষণ বলের মান বা বিকর্ষণ বলের মান হবে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা কি, এটা কখন হবে, যখন এই চার্জগুলো স্থির থাকবে, Q1, Q2 স্থির। বুঝছো? একটা বিষয় মনে রাখবা, যে দূরত্ব যখন আমরা বিচার করব বা দূরত্ব যখন আমরা বিবেচনা করব, তখন অবশ্যই ভার কেন্দ্র থেকে নিতে হবে, ঠিক আছে? তখন অবশ্যই আমাদের ভার কেন্দ্র থেকে নিতে হয়। তো যেহেতু এটা বিন্দু চার্জ, মানে এমনিই বিন্দু, এমনিই হচ্ছে অনেক ক্ষুদ্র, তো এটার আবার হচ্ছে কি ভার কেন্দ্র থাকবে, ও নিজেই হচ্ছে ওর ভার কেন্দ্র। তো বিন্দু চার্জের ক্ষেত্রে এখান থেকে এখানে নেওয়া যে কথা, ভার কেন্দ্র থেকে নেওয়াও একই কথা, ঠিক আছে? তাহলে এই দুটাকে কম্বাইন করো, এই দুটাকে কম্বাইন করো, তাহলে আমরা কি পাচ্ছি, এই দুটাকে কম্বাইন করলে আমরা পাবো হচ্ছে F is proportional to Q1 Q2 divided R square, Q1 Q2 divided R square, ঠিক আছে? তাহলে কি, এই সমানুপাতিক চিহ্ন যখন উঠে যাবে তখন কি আসবে বলো? সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসবে, একটা ধ্রুবক আসবে, সমানুপাতিক ধ্রুবক। তো এখানে কি হবে, এটা উঠে গিয়ে আপাতত সি দাও, ঠিক আছে? সি দিলাম, আর এখানে কি হবে Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার, ঠিক আছে? অনেক বই তোমার কে দেয়া আছে, বাট কে দেয়াটা ঠিক না, কেন ঠিক না আমরা একটু পরে বুঝতে পারবো। তাহলে এখান থেকে দেখতে পারলাম যে F is equal to C into Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। তো এখানে আমরা যে ধ্রুবকটা পাচ্ছি, এই ধ্রুবকের একটা পরিচয় আছে, এই ধ্রুবককে বলা হয় কুলম্ব ধ্রুবক। এখানে এই সিটা কি বলতো, সিটা হচ্ছে কুলম্ব ধ্রুবক। এর মান বলতে পারবা, এর মান কত পড়েছো 26 ব্যাচ? 9 into 10 to the power 9.
9 ইন্টু 10⁹9। তো আমার একক জানতে হবে, তাই না? এটার একক জানতে হবে। তো এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। ও ভালো কথা, তোমাদের হচ্ছে আমি ক্লাস নিতে চেয়েছিলাম, তাই না? গ্রাফের ক্লাস আর হচ্ছে তোমার এই মাত্রার ক্লাস। তো এটা হচ্ছে বান্দরবান থেকে ফিরে এসে তোমাদের করাবো, ঠিক আছে? ওকে, তাহলে এই তো আমরা সূত্র পেয়ে গেলাম একদম সহজ সাধারণ একটা সূত্র। সেটা হচ্ছে F ইজিক্যাল টু সি Q1 Q2 ডিভাইডেড R স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, কিভাবে হচ্ছে এই কুলম ধ্রুবকের এককটা এটা হলো, এটা একটু আমরা বের করার ট্রাই করি। সহজ, একদম সহজ। তো আমরা কি করব, আমরা সি এর এককটা বের করব। তাহলে করে ফেলো। তাহলে এখানে যেহেতু সি এর একক বের করব, সিটাকে এক পাশে রাখি, বাকিগুলোকে অন্য পাশে পার করে দিই। তাহলে কি হবে দেখো, এই তো সি, এই এফ আর স্কোয়ারটা গুণ হয়ে যাবে, এটা হবে এফ আর স্কোয়ার, আর Q1 Q2 ভাগ হয়ে যাবে। বলো বলের একক কি? বলের একক নিউটন। তারপর এই তো আর হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর Q1 Q2 দুটাই চার্জের একক আমরা কুলম সবাই জানি। তো এখান থেকে আমরা কি পাবো দেখো, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। এটাই হচ্ছে কুলম ধ্রুবকের একক, ঠিক আছে? এটাই হচ্ছে কুলম ধ্রুবকের একক। তো তোমাদের এখন HW থাকবে, কুলম ধ্রুবকের মাত্রা কি হবে সেটা বের করবা। এটা হচ্ছে তোমাদের HW থাকবে। কোয়েশ্চেন, কুলম ধ্রুবক, আচ্ছা সি না লিখি, লেখা হচ্ছে কুলম ধ্রুবকের মাত্রা কি হবে? কুলম ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাত্রা নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে এটা খুব ফ্রিকুয়েন্টলি আসে। তাহলে এটা তোমাদের HW থাকবে, কুলম ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। ভাইয়া, হ্যাঁ বলো। কুলম্বের মাত্রা কি? কুলম বলো তো, কুলম কি হচ্ছে মৌলিক কোনো রাশি? বলো। জি ভাইয়া, মনে তো হয়। এই মৌলিক রাশি কয়টা? বিদ্যুৎ প্রবাহ সরি। হ্যাঁ, মৌলিক মৌলিক রাশি রাশি। আমাদের 7টা না? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর পদার্থের পরিমাণ, এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। তো এই 7টার মধ্যে তুমি কি হচ্ছে কুলমকে পাচ্ছ, চার্জকে পাচ্ছ? পাচ্ছ না। তোমার মৌলিক রাশি কে? মৌলিক রাশি হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এই তো চার্জ আর তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক আছে একটা, ওই সম্পর্কের সাহায্যে বের করে ফেলবা। আমাদের মাত্রা যেটা আছে, মাত্রা সমীকরণ, এই মাত্রা সমীকরণে কিন্তু শুধুমাত্র মৌলিক রাশিরাই থাকতে পারে, ঠিক আছে? এটা এখন তোমরা দেখবা, তোমরা হচ্ছে 19-এ শিখেছিলা যে কোনটার মাত্রা কি, ওটা ব্যবহার করবা। বলো। বিদ্যুৎ প্রবাহের মাত্রা কি? এই তো বের করবা, চিন্তা করবা 19-এ শিখেছো তো, না পারলে নেক্সট ক্লাসে করে দিব, সমস্যা নেই। ওকে, তো এই পর্যন্ত হয়ে গেল। তো এখন কথা হচ্ছে, এই যে সি যেটা দেখতে পাচ্ছ না, এই সিটার হচ্ছে একটু সুন্দর পরিচয় আছে। তোমরা যেহেতু এখন বড় ক্লাসে উঠেছ, এটাকে সি রাখা যাবে না, বরং এটাকে আমরা অন্যভাবে ডিফাইন করব। চলো এখন এই জিনিসটা দেখি। তো আমরা এটা বললাম, এটা হচ্ছে তোমার একটা কুলম ধ্রুবক, এখানকার সমানুপাতিক ধ্রুবক। তো এই কেটাকে আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি। কি? আমরা কিন্তু এখানে বলেছি যে আমাদের এই কুলম বলটা মাধ্যমের উপর নির্ভর করবে। কারণ কি? সূত্রের মধ্যে বলা আছে একটি নির্দিষ্ট মাধ্যমে, তার মানে অবশ্যই এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। তাহলে শূন্য মাধ্যম আমাদের একটা মাধ্যম, ঠিক তেমনি পানি একটা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, মম একটা মাধ্যম, প্যারাফিন, এরকম অনেক মাধ্যম হতে পারে। বাট আমরা একদমই স্ট্যান্ডার্ড ভাবে ধরবো কোনটা? শূন্য মাধ্যম, ঠিক আছে? তো শূন্য মাধ্যমে লেখো, এই শূন্য মাধ্যমে এই সি এর পরিচয় হচ্ছে 1/4πε0, ঠিক আছে? সি হচ্ছে 1/4πε0। এখন এগুলো সম্পর্কে আমরা টুকটাক জেনেছি আগে, ঠিক
ঠিক আছে, এটা আমরা ভৌত আলোক বিজ্ঞানে এপসাইলন নট কি জিনিস সেটা আমরা দেখেছি। কারো কি মনে আছে এপসাইলন নটটা কি জিনিস? বলো, এপসাইলন নটটা কি ছিল ভৌত আলোক শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। ঠিক আছে, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। তো এটা বুঝছো আসলে তোমাদের চৌম্বক চ্যাপ্টারে আছে, তোমরা তো এই চ্যাপ্টারটা পাবা না শর্ট সিলেবাস যেহেতু। তো আপাতত একটু জেনে রাখতে পারো যে তোমার শূন্য মাধ্যমে কোন একটি স্থানে যতগুলো তড়িৎ ফ্লাস্ক হচ্ছে অতিক্রম করতে পারে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। বাদ দাও, কিচ্ছু বলিনি, বাদ দাও, তোমাদের তড়িৎ ফ্লাক্স পড়াবো, এই চ্যাপ্টারেই পড়াবো। আপাতত হচ্ছে জেনে রাখো। আচ্ছা না, বলেছি যখন একটু বুঝাই দিই, নাহলে কেমন কেমন লাগবে। মনে করো হচ্ছে এটা একটা যে কোনো একটা স্থান বলতে পারো, একটা ক্ষেত্র বলতে পারো, এটা একটা ক্ষেত্র। তোমরা কি তড়িৎ বলরেখা সম্পর্কে জানো? তড়িৎ বলরেখা বলো। জি ভাইয়া। ওকে, না জানলেও সমস্যা নেই, আমরা এই চ্যাপ্টারেই শিখবো। গাউসের ল যখন পড়বো তখনও ভালো করে জানতে পারবো। তো বুঝছো ব্যাপারটা এরকম যে এই একক ক্ষেত্রফল, মনে করো এটা একটা ক্ষেত্র, অবশ্যই ক্ষেত্রফল থাকবে। এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেই পরিমাণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে, যেই পরিমাণ তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে, এটাই হচ্ছে তোমার তড়িৎ ফ্লাস্ক, এটাই হচ্ছে তড়িৎ ফ্লাস্ক। আর এই তো শূন্য মাধ্যমে যতগুলো তড়িৎ ফ্লাস্ক এখান থেকে অতিক্রম করবে, সেটাই হচ্ছে তোমার শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত জেনে রাখলেই হবে, এটা আমরা ভালো করে জানবো। আপাতত এই পর্যন্ত জেনে রাখো। এগুলো কি? এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন। ঠিক আছে, তড়িৎ বলরেখা। আচ্ছা, রেখাটা আলাদা হবে, তড়িৎ বলরেখা। তো শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতার একটা হচ্ছে মান আছে, মানটা বলো কি হবে? মানটা বলো কি হবে? 8.8 8.854 ইন্টু 10 ইনভার্স কত বলো? 10 ইনভার্স 12। ঠিক আছে, এখন এটার একক জানতে হবে। এটার একক জানবো কিভাবে? এটার একক জানতে পারবো আমরা এখান থেকে। আমরা এখনই সি এর এককটা দেখলাম। ঠিক আছে, আমরা সি এর এককটা এখনই দেখলাম। থামো, আমরা এককটা এখান থেকে বের করি। আমাদের যেহেতু এপসাইলন নটের এককটা লাগবে, এপসাইলন নটকে এক পাশে রাখি আর বাকিগুলোকে অন্য পাশে পার করে দিই। এটা উপরে আসলো, এর নিচে চলে গেল, তাহলে 1/4πc। এই সি কে আবার আলোর বেগ মনে করো না, ঠিক আছে, এটা কিন্তু ধ্রুবক এখানে। ওকে, তো এখন দেখো আমার হচ্ছে 4π, এটা তো ধ্রুবক একটা, এর তো কোনো হচ্ছে একক থাকবে না, শুধুমাত্র সি এর একক থাকবে। আর সি এর এককের ইনভার্স বুঝতেই পারছো, আমরা সি এর একক এখনই দেখলাম, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। এটাকে উল্টে দিলে হয়ে যাবে কি দেখো, নিউটন ইনভার্স মিটার ইনভার্স টু কুলম স্কোয়ার। তো আমি একটু সুন্দর করে যদি লিখি, তাহলে এপসাইলন নটের একক হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার। মনে রাখবা যে আমাদের এই কুলম ধ্রুবকের এককের উল্টা রাশি হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতার একক। কত হবে এটা? এটা হবে এই তো কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার। বুঝতে পারলাম? দেখো তো, বলো বুঝতে পেরেছি? ভাইয়া। ওকে, তাহলে এই তো আমরা এগুলো জেনে ফেললাম। তোমরা এখন বিশ্বাস না হলে 1/4πε নটের মানটা বের করে দেখো, এটা 9 × 10⁹ আসবে। দেখো করে দেখো, 1/4πε, এই তো মান বসিয়ে দাও, 1/4π আর এপসাইলন নটের জায়গায় এটা বসিয়ে দাও, দেখো কত আসে। কত আসে দেখো, কাছাকাছি আসে না? দেখবে একদম কাছাকাছি আসবে। বুঝতে পারলাম? দেখো তো, তাহলে তোমরা বের করে ফেলো, দেখো মেলে কিনা। আর ততক্ষণে আমরা সূত্রটাকে সুন্দর করে একটু গোছায় লিখি। এখান থেকে আমরা কুলম্বের সূত্র পেলাম কি? কুলম্বের সূত্র আমরা পেলাম
যে এফ ইজিক্যাল টু শূন্য মাধ্যমে, লেখো শূন্য মাধ্যমে, ঠিক আছে, শূন্য মাধ্যমে, কুলম্বের সূত্র শূন্য মাধ্যমে, তাহলে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে কি হবে, এই তো এফ সমান হবে 1 ডিভাইডেড, ওই সিটাকে আর লিখবো না, তার বদলে 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। বুঝতে পারলাম? দেখো তো কঠিন লাগলো এটা? বলো, কথা বলো, না কথা না ভাইয়া, বললে হবে না। ওকে, ঠিক আছে, ভাইয়া বের করছি, কাছাকাছি আসে। কাছাকাছি আসবে, মানে অলমোস্ট কাছাকাছি, ঠিক আছে। আমরা তো এটার অ্যাপ্রক্সিমেট মান নিয়েছি, আমরা হচ্ছে এটার অ্যাপ্রক্সিমেট মান নিয়েছি, কাছাকাছি মান আরো অ্যাকুরেট নিলে তখন একদম সমান এসে যাবে। ওকে, তো হয়ে গেল, কুলম্বের সূত্র সম্পর্কে আমরা দেখলাম। তো আমরা তো এটা হচ্ছে কি করলাম বলো, আমরা তো এটা তোমার হচ্ছে শূন্য মাধ্যমে দেখলাম, বাট আমাদের অনেক মাধ্যম থাকতে পারে, বায়ু মাধ্যম থাকতে পারে, তারপর হচ্ছে যে মাধ্যমগুলো কথা বললাম, মোম হতে পারে, পানি হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে। তো সব ক্ষেত্রে তো আর সেম থাকবে না, এটা নয় শূন্য মাধ্যমের জন্য, কিন্তু অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। চল এখন আমরা দেখি। তো এবার মনে করো অন্য কোনো একটা মাধ্যম, এটা আমরা দেখেছিলাম শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, বাট আমরা যখন অন্য কোনো একটা মাধ্যমের ভেদনযোগ্যতার কথা বলবো, লেখো অন্য যে কোনো মাধ্যমের, অন্য যে কোনো মাধ্যমের, অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা আমরা প্রকাশ করলাম এপসাইলন দিয়ে, ঠিক আছে, এপসাইলন দিয়ে। এই এপসাইলন সমান কি হয়, এপসাইলন সমান হয় হচ্ছে এপসাইলন নট ইন্টু কে। নতুন আরেকটা জিনিস দেখতে পারলাম, কে। এই কে কি জিনিস আমরা এখন সেটা দেখব। জাস্ট এখানে এই ছোট্ট করে লিখে রাখো যে অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, এটা হবে হচ্ছে এপসাইলন ইজ ইকাল টু এপসাইলন নট ইন্টু কে, এপসাইলন ইজ ইকাল টু এপসাইলন নট ইন্টু কে, ঠিক আছে। এই কে জিনিসটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই কে জিনিসটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা মানে হচ্ছে তোমার ব্যাপারটা অনেকটা এরকম যে একটা ক্ষেত্রর মধ্যে দিয়ে কত সহজে বা হচ্ছে কত কম সহজে এই তড়িৎ ফ্লাক্সগুলো অতিক্রম করতে পারে, এই পরিমাণটাই হচ্ছে কে। তো আমাকে বলতে পারবা যেখানে কে এর একক কি হবে, কে এর একক কি হবে বলতে পারবা? বলো, এই কে এর এককটা কি হবে? এখান থেকে কিছুই হবে না। মাত্রাহীন হবে, কারণ কি সেম জাতীয় রাশির অনুপাত, কে সমান দেখতে পাচ্ছি এপসাইলন ডিভাইডেড এপসাইলন নট। তাহলে এখান থেকে কিন্তু আমরা কে এর একটা সংজ্ঞা এখানে দাঁড় করাতে পারবো, এখান থেকে কে এর একটা সংজ্ঞা আমরা দাঁড় করাতে পারবো। বলতে পারবা কে এর সংজ্ঞা কি হতে পারে? বলো, কে এর সংজ্ঞা কি হতে পারে এখান থেকে একটু বলো। আমরা এইভাবে বলতে পারি যে যে কোনো একটা মাধ্যমের, যে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাতকেই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে বলে, ঠিক আছে। লিখে নাও, লেখো, দেখো যে কোনো মাধ্যমের, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, যে কোনো মাধ্যমের তড়িৎ, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা ও শূন্যস্থানের, শূন্যস্থানের তড়িৎ ভেদনযোগ্যতার, তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাতকেই, তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাতকেই, অনুপাতকেই এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, ঠিক আছে। এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হয় যে কোনো একটা মাধ্যমে কত সহজে বা কত কঠিনভাবে একটা তড়িৎ ফ্লাক্সগুলো ওই মাধ্যমটা অতিক্রম করে,
ঠিক আছে, অনুপাতকেই পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। ঠিক আছে, এগুলো কিন্তু ক মার্কে চলে আসতে পারে, এগুলো ক মার্কে চলে আসতে পারে। তো মেডিকেলের জন্য একটু তড়িৎ ভেদনযোগ্যতার দু একটা মান একটু জেনে রাখবা। লেখো এখানে যে শূন্য স্থানে, আচ্ছা এটা লিখে নাও, যে এটি দ্বারা বোঝানো হয়, এটির দ্বারা বোঝানো হয় শূন্য মাধ্যমের তুলনায়, শূন্য মাধ্যমের তুলনায়, শূন্য মাধ্যমের তুলনায় কোনো মাধ্যমে, শূন্য মাধ্যমের তুলনায় কোনো মাধ্যমে কত সহজে বা কঠিনভাবে, কত সহজে বা কঠিনভাবে তড়িৎ ফ্লাস্ক, ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাস্ক অতিক্রম করতে পারে, বা ইলেকট্রিক ফ্লাস্ক অতিক্রম করে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবক। বলো, বুঝতে পেরেছি এই জিনিসটা? কথা বলো, কথা বলো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেল, এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো এখন একটু মান লিখে নাও, দুইটার মান লিখে নাও, এই দুটো আমাদের একটু লাগতে পারে। লেখো, এটা হচ্ছে মাধ্যম, এটা আবার দেখাবো বুঝছো, আপাতত আমাদের লাগবে না খুব একটা, পরে লাগতে পারে। আর এটা হচ্ছে কে এর মান। প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শূন্যস্থান, শূন্যস্থান। তো শূন্যস্থানে এই তড়িৎ ভেদনযোগ্যতা, আচ্ছা শূন্যস্থানে আমাদের কে এর মান হচ্ছে 1, ঠিক আছে, শূন্যস্থানে এই কে এর মান বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 1। আর পানির ক্ষেত্রে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 8, ঠিক আছে, শূন্যস্থানে তড়িৎ ভেদনযোগ্যতার মান হচ্ছে 1, আর পানির ক্ষেত্রে এই কে এর মান হচ্ছে 80। আচ্ছা, তড়িৎ ভেদনযোগ্যতা না, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, ভুল বলেছিলাম হয়তো, এটা হচ্ছে একটু ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। তাহলে শূন্যস্থানে তড়িৎ ভেদনযোগ্যতা, আবারও বলছি, শূন্যস্থানে কে এর মান হচ্ছে 1, আর পানির ক্ষেত্রে কে এর মান হবে 80। বুঝতে পারলাম? দেখো তো, বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, এবার তাহলে লেখো, যে কোনো মাধ্যমে, আমরা সূত্র দেখি, লেখো যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে এই কুলম্ব বলকে আমরা ধরলাম হচ্ছে Fm, ঠিক আছে, মিডিয়ামের m, এটা কি হবে তাহলে 1/4 পাই এপসাইলন, ঠিক আছে, এপসাইলন হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য, ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। আমরা কিন্তু জাস্ট কুলম্ব বলের মানগুলো নিয়ে আলোচনা করছি, আমরা সবাই জানি বল হচ্ছে ভেক্টর রাশি, বাট আমরা আপাতত শুধুমাত্র মান নিয়ে কথা বলছি, ঠিক আছে। ওকে, তো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। বাট আরেকটু সুন্দর করে যদি আমরা দেখি, যে এপসাইলন আর এপসাইলন নটের মধ্যে যদি একটা সম্পর্ক আছে, এই তো একটা সম্পর্ক আছে, যে এপসাইলন ইজ ইকাল টু এপসাইলন নট ইন্টু কে। তো এখানে আমরা কি করব, এই এপসাইলনের জায়গায় ওই মানটা বসাই দেব। তো বসাই দাও, আমরা পাবো হচ্ছে এফ এম ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। এটাই হচ্ছে একদম মডারেট বা সুন্দর সূত্র, ঠিক আছে, যে কোনো মাধ্যমের জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। Fm is equal to 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। যখন শূন্য মাধ্যমের কথা বলবে তখন কে এর মান হয়ে যাবে 1, তখন শুধুমাত্র এপসাইলন নট থাকবে। আর প্রশ্নে যদি কিছু উল্লেখ করা না থাকে, কোনো মাধ্যম উল্লেখ করা না থাকে, আমরা তাহলে শূন্য মাধ্যম সেটা কনসিডার করে নিব, ঠিক আছে।
বুঝতে পারলাম এটা কুলম্বের সূত্রটা? বলো, বুঝতে পেরেছি? জি লিখে রাখতে ভাইয়া। পারো, এখানে নোট দিয়ে লিখে রাখতে পারো যে কোনো মাধ্যম উল্লেখ না থাকলে শূন্য মাধ্যম ধরে নিতে হয়। কোনো মাধ্যম উল্লেখ না থাকলে শূন্য মাধ্যম ধরে নিতে হয়। তোমরা কি বলতে পারবা যে ইলেকট্রনের ক্ষুদ্রতম একক কি? মানে ইলেকট্রন কি দিয়ে গঠিত? কেউ পারবা না? ইলেকট্রন কি নিয়ে গঠিত? ইলেকট্রন হচ্ছে স্ট্রিং দ্বারা গঠিত, বুঝছো? স্ট্রিং নামে একটা জিনিস আছে, সেটা দ্বারা ইলেকট্রন গঠিত। ওকে, তাহলে কোনো মাধ্যম উল্লেখ না থাকলে শূন্য মাধ্যম ধরে নিতে হয়, সেই ক্ষেত্রে কে এর মান হয়ে যাবে 1। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? বলো, কথা বলো বাচ্চারা। না ভাইয়া। না ভাইয়া। ওকে, তাহলে একটা কাজ করি, চলো আমরা শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা একটু লিখি। লেখো, ভেদনযোগ্যতা না মানে শূন্য মাধ্যমে কুলম্ব বল। তাহলে শূন্য মাধ্যমে কুলম্ব বল আমরা প্রকাশ করলাম এফ নট দিয়ে, শূন্য মাধ্যম যেহেতু। তাহলে সূত্রটা কি হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার যে কোনো মাধ্যমে নাও, এবার যে কোনো মাধ্যমে মানে শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো একটা মাধ্যম। তাহলে যে কোনো মাধ্যমে কি হবে? আমাদের এফ সমান হবে, এফ এম দিয়েও প্রকাশ করতে পারো, এফ এম দিয়েও প্রকাশ করতে পারো, মিডিয়াম আর কি। এফ এম সমান কি হবে? এফ এম সমান হবে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দাও। এখন যে কাজটা করবা সেটা হচ্ছে 2/1 করে দাও। এবার 2/1 করো। তাহলে 2/1 করলে কি পাবো দেখো, এই পাশে আমরা পাবো হচ্ছে এফ এম, এই পাশে পাবো হচ্ছে এফ নট। তাহলে মানগুলো বসাই দাও। এই তো 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। আর এখানে কি হবে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 আর স্কোয়ার। এখানে কি হচ্ছে দেখো তো, অনেক কিছু কাটাকাটি হয়ে যায়, অনেক কিছু কাটাকাটি হয়ে যায়। এই তো এই পুরো রাশি কাটাকাটি হয়ে যায়। তারপর এখান থেকে দেখো 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কাটাকাটি হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এটা সমান কে, এটা সমান কে। তাহলে কে এর আমরা আরেকটা পরিচয় পেয়ে যাচ্ছি, কে এর আমরা আরেকটা পরিচয় পেয়ে যাচ্ছি। কি সেটা? সেটা হচ্ছে তোমার যে কোনো মাধ্যমের হচ্ছে কুলম্ব বল ডিভাইডেড শূন্য মাধ্যমের কুলম্ব বল। ঠিক আছে, লেখো এখানে। এখান থেকে আমরা পাচ্ছি যে এই এফ এম ডিভাইডেড এফ নট এটা সমান কে। অর্থাৎ কি? অর্থাৎ যে কোনো মাধ্যমে কুলম্ব বল এবং শূন্য মাধ্যমে কুলম্ব বলের অনুপাতকেই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। সংজ্ঞা লিখতে পারবে না? আগের মতো করে আমরা দুইভাবে কিন্তু সংজ্ঞা লিখতে পারবো, এইভাবেও সংজ্ঞা লিখতে পারবো, এইভাবেও সংজ্ঞা লিখতে পারবো। যে কোনো মাধ্যমের কুলম্ব বল এবং শূন্য মাধ্যমের কুলম্ব বলের অনুপাতকেই আমরা বলবো হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। বুঝতে পারলাম? বলো, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি তাহলে আমরা ভাইয়া। জি ভাই। কে এর হচ্ছে আমরা দুইটা অনুপাত আকারে লিখতে পারি। একটা হচ্ছে কে সমান এই তো এফ এম ডিভাইডেড এফ নট, এটা একটা লিখতে পারি। আর ওই তো এপসাইলন, ওটাতে একটা লিখতে পারি। দেখো তো কে সমান কি আসবে? এপসাইলন ডিভাইডেড এপসাইলন নট, এপসাইলন ডিভাইডেড এপসাইলন নট।
এই ভুল করছি, তোমরা তো কেউ আমাকে বললা না ভুল করেছি আমি। এটা 1/k হবে না? এটা 1/k হবে তো, এটা 1/k হবে। এখানে দেখো এই জিনিসটা কি আছে, ভাগ আকারে আছে না, এ তো নিচে চলে যাবে। ঠিক আছে, এ কিন্তু নিচে চলে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? বলো। জি ভাইয়া। ওকে, কেউ বলনি, আমি তাই তো বলেছি মেলে না কেন। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কে সমান কি হবে, কে সমান হবে হচ্ছে এফ নট ডিভাইডেড এফ এম হবে। তাহলে এই তো সংজ্ঞাটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে সংজ্ঞাটাও চেঞ্জ হয়ে যাবে যে শূন্য মাধ্যমের কুলম্ব বল এবং যে কোনো মাধ্যমের কুলম্ব বলের অনুপাতকে আমরা বলবো পরাবৈদ্যুতিক ধ্রুবক। দুঃখিত, খেয়াল ছিল না, ভাগ ভুলে গেছি আমি। তাহলে এটা হচ্ছে নিচে হবে, এই জন্য 1/k হয়ে গেল। ঠিক আছে, 1/k। তাহলে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে এফ নট, এটা হবে এফ নট ডিভাইডেড এফ এম। আবারও বলছি, শূন্য মাধ্যমের কুলম্ব বল এবং যে কোনো মাধ্যমে কুলম্ব বলের অনুপাতকে আমরা বলবো পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, আর এই তো এখানে দেখো কে এর একটা মান ছিল এপসাইলন ডিভাইডেড এপসাইলন নট। এটা তো অবভিয়াস, তাই না? কারণ হচ্ছে এই তো এফ আর এপসাইলন নট তো ব্যস্তানুপাতিক, এটা আমরা সূত্র থেকেই বুঝতে পারি। এটা হচ্ছে এপসাইলন নট, সূত্র থেকেই বুঝতে পারি না যে আমাদের হচ্ছে এই এফ আর এপসাইলন দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ওই জন্য আমার হচ্ছে মিলাতে পারছিলাম না। এবার দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝতে পারলাম। দেখো তো এই জিনিসটা আমরা কে নিয়ে বুঝতে জি পেরেছি। ভাইয়া। ওকে, তাহলে এখন একটু চিন্তা করো, পানির হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 80। পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 80। ঠিক আছে, পানির ক্ষেত্রে কে এর মান হচ্ছে 80। তাহলে বলো তো পানির ক্ষেত্রে যদি কে এর মান 80 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য মাধ্যমে দুইটা চার্জ, মানে ব্যাপারটা এরকম, থাম দেখাই দিই ভালো করে। এটা হচ্ছে মনে করো শূন্য মাধ্যম, এটা হচ্ছে কি শূন্য মাধ্যম। তাহলে এটা হচ্ছে তোমার Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ, আর এরা কি, এরা হচ্ছে মনে করো আর দূরত্বে আছে। এটা কোথায়, এটা হচ্ছে তোমার ধরো শূন্য মাধ্যমে, ভ্যাকিউমে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাকিউমে আছে। তাহলে এখানে কি, এখানে কে এর মান হচ্ছে 1, এখানে কে এর মান হচ্ছে 1। তো এখানে আমরা একটা কুলম্ব বল পাবো, সেই কুলম্ব বলকে আমরা প্রকাশ করলাম এফ নট দিয়ে, ভ্যাকিউম মাধ্যম যেহেতু। ঠিক সেম ভাবে আমরা কি করলাম, এই একই অবস্থাকে, মানে দুইটা একই পরিমাণ চার্জ, এই একই পরিমাণ চার্জই একই পরিমাণ দূরত্বে আছে, তবে এবার মাধ্যমটা চেঞ্জ। এবার মাধ্যমটা আমরা নিচ্ছি পানি। এবার আমরা কি করলাম, পানি নিলাম। ঠিক আছে, ওয়াটার। এবার মাধ্যমটা চেঞ্জ করে ওয়াটার করলাম। তাহলে জানি আমরা কে এর মান এখানে 80 হয়, আর এটা হবে এফ এম। ঠিক আছে, আর এই রিলেটেড হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা এপসাইলন, এটা হবে এপসাইলন নট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা একই চার্জ, একই পরিমাণ ডিস্টেন্সে আমরা শূন্য মাধ্যমে একবার রেখেছি, পানিতে একবার রেখেছি। এখান থেকে আমরা কি দেখতে পারি, কে এর মান হচ্ছে 80। তাহলে এবার একটু চিন্তা করো, এখানে কে এর মান আমরা 80 দেখতে পাচ্ছি। এই 80 সমান কি হবে, 80 সমান হচ্ছে এফ নট বাই এম, মানে এফ নট বাই এফ এম, আর এখানে হচ্ছে কি এপসাইলন ডিভাইডেড এপসাইলন নট। তাহলে একটু চিন্তা করো তো, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলো তো, এখান থেকে একটু বলো, এখান থেকে কি বলতে পারি? আমি বলতে পারি না যে শূন্য মাধ্যমে তড়িৎ বল, শূন্য মাধ্যমে কুলম্ব বল পানি মাধ্যমের কুলম্ব বল থেকে 80 গুণ বেশি, মানে 80 গুণ। এটা আমরা বলতে পারবো না এখান থেকে। জি ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে শূন্য মাধ্যমের কুলম্ব বল পানি মাধ্যমের কুলম্ব বল থেকে 80 গুণ বেশি। উল্টা এইভাবেও বলতে পারবো কি, পানি মাধ্যমের কুলম্ব বল শূন্য মাধ্যমের কুলম্ব বল এর 1/80 গুণ বেশি। বলটা ঠিক হবে না,
1/80 গুণ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কেটা বোঝায়, মানে কত সহজে বা কত কঠিনভাবে শূন্য মাধ্যমের সাপেক্ষে তড়িৎ ফ্লাক্স অতিক্রম করতে পারে, এই জিনিসটা বোঝায়। বুঝতে পারলাম? দেখো তো, এখানে তুমি FW দিতে পারো ওয়াটারের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আসলে বোঝায় কি? এটা বোঝায় কোন একটা মাধ্যমে শূন্য মাধ্যমের সাপেক্ষে তড়িৎ ফ্লাক্সগুলো কত সহজে বা কঠিনভাবে ছেদ করতে পারে, এটাই হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্ডিকেট করে। বুঝতে পারলাম? বলো, ক্লিয়ার? জি ভাইয়া। এই তো, এটাই হচ্ছে আমাদের কুলম্বের আপাতত আলোচনা ছিল। তো এবার হচ্ছে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু লিখে দিই। লেখো, লেখা হচ্ছে কুলম্ব বল 3টি বিষয়ের উপর নির্ভর করে। খুবই ইম্পর্টেন্ট, মানে চিন্তাও করতে পারছো না এটা কত ইম্পর্টেন্ট একটা কথা, বাট সহজ। লেখো যে কুলম্ব বল তিনটি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, কুলম্ব বল, আচ্ছা কুলম্ব বলের মান একই সমস্যা নেই। কুলম্ব বল 3টি শর্তের উপর নির্ভর করে। 3টি শর্তের উপর নির্ভর করে। বলতে পারবা কি কি? বলো কি কি, বলো। প্রথমটা কি? প্রথমটা কি আরেকবার? মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, প্রথম কথা চার্জের পরিমাণ, কারণ কই তো চার্জের গুণফলের সমানুপাতিক হয়, ওই জন্য চার্জের পরিমাণের উপর কুলম্ব বল নির্ভর করবে। তারপর কি? মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে, তাই না? মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট আছে যেটা সবাই মিস করতে পারে, সেই জিনিসটা কি বলতো? সেই জিনিসটা কি? মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের প্রকৃতি। ভেরি গুড। এই তো, কে দিয়ে কি বোঝাচ্ছে? এই কে দিয়েই কিন্তু মাধ্যম বোঝাচ্ছে। ঠিক আছে, এক এক মাধ্যমে দেখো এফ এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই জন্য কি মাধ্যমের প্রকৃতির ওপরও কুলম্ব বল নির্ভর করবে। তাহলে এটা হচ্ছে কে, এটা হচ্ছে চার্জ কিউ, মধ্যবর্তী দূরত্ব আর। তো কুলম্ব বলের মান এই 3টা শর্তের উপর নির্ভর করবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষায় চলে আসবে। কুলম্ব বলের মান নিচের কোনটির উপর নির্ভর করে না? 3টা অপশন দিয়ে দিবে, আর একটা ডিফারেন্ট কিছু দেবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বাট আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বলো। এ জি পর্যন্ত ভাইয়া। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেখবে এটা হুটহাট কোন এক সময় মেডিকেলে চলে আসবে। এটা আমাদের সময় এসএসসিতে আসছিল এই কোয়েশ্চেনটা, বুঝছো? অ্যান্ড আমি খুব সম্ভবত এটা ভুল করেছিলাম, না সরি এইচএসসি না, এসএসসিতে না, স্কুলের পরীক্ষাতে এসেছিল। আমি এটা ভুল করেছিলাম, কারণ ওই তো বই রিডিং পড়তাম না, আর এইভাবে তো কেউ আর বোঝাতো না এসব ব্যাপারগুলো, আর তখন ওইভাবে ছিল না ওইভাবে, বুঝছো? না, এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল। তাহলে বলো তো, আমাদের কুলম্বের সূত্রটা একদম হচ্ছে মহাকর্ষ সূত্রের মতোই না? দেখো, মহাকর্ষের সূত্র কি ছিল? নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র বলো কি ছিল? পড়েছো তোমরা এটা? মহাকর্ষ সূত্র এটা ছিল এফ জি, লিখলাম গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা আমার ছিল জি ইন্টু m1 m2 ডিভাইডেড আর স্কোয়ার বা ডি স্কোয়ার, হোয়াট এভার যেটাই বলো না কেন। আর কুলম্বের সূত্র কি বলো? কুলম্বের সূত্র আমরা এখনই দেখলাম, এখানেও একটা সমানুপাতিক ধ্রুবক, এটা আমরা এফ সি দিয়ে লিখলাম কুলম্ব ফোর্স দিয়ে। এখানে কি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে, এখানে জাস্ট ভরের জায়গায় চার্জ হবে Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। ঠিক আছে, একদম দেখো কপিক্যাট, একদম কপিক্যাট, সব কিছু সেম। এই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, ভর এখানে হচ্ছে চার্জ, দূরত্ব দূরত্ব। তোমরা মিস্টার বিনের একটা মিম দেখেছো না? দেখেছো এটা মিস্টার বিনের মিম? জি ভাইয়া। এই তো থাম, তোমাদের জন্য এখানে নিয়ে আসছি, তোমাদের জন্য এখানে নিয়ে আসছি।
এই যে, এই দেখো, এটা কি? থামো। এই যে, এটা হচ্ছে নিউটন। নিউটন খুব সুন্দর করে একটা সূত্র আবিষ্কার করলো, F = G(m1m2) / d²। তারপর এটাকে এবার কি করলো? কুলম। একদম সেম পরিমাণ সূত্র, একই সূত্র। দেখো, জাস্ট কি জি এর জায়গায় কে দিল, m1m2 এর জায়গায় q1 q2 দিল। তারপর কি হয়ে গেল? এখান থেকে হচ্ছে আমাদের কুলম্বের সূত্র চলে আসলো। এই যে কুলম্বের সূত্র, ঠিক আছে? এই তো কুলম্বের সূত্র চলে আসলো। তারপর কি হলো? কুলম্ব হচ্ছে এটা ওর সূত্র বলে চালাই দিল। এই যে, ঠিক আছে? এটা হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে বলো, কুলম্বের সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে? 25 ব্যাচ, তোমরা বেশি সারা না দাও, দিদি। কারণ তোমরা হচ্ছে এটা করনি, বুঝছো? তোমরা এটা করনি, তোমরা একটু আগে সারা দাও। এটা যায় না কেন? থাক, এখানেই থাক। তাহলে এই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। একটু এখানে নিয়ে আসি, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, চলো। তাহলে এখন কি করব? এখন আমাদের ম্যাথ করতে হবে। তাহলে ম্যাথ শুরু করে দিই। এটা আচ্ছা, একটু বেশি ম্যাথ করো, ছুটি পাবা তো, 3 দিন ছুটি পাচ্ছ, একটু বেশি পড়ো আজকে। না, বলেছে লোহার নিউক্লিয়াসে অবস্থানরত দুটি প্রোটনের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল কত যদি তাদের মধ্যবর্তী দূরত্ব এটা হয়? চলো প্রশ্নটা। এমনি পারবা তোমরা। তোলা হয়েছে? তোলা হলে আমাকে বলো। এখানে বুঝছো, তোমার একটা টাইপ ব্যাপার চলে আসতে পারে, মানে ওই তো ক্লাস 9-10 যে করেছো, যে ভর এত গুণ করলে মহাকর্ষ বল কত গুণ হয়ে যায়, এখানে এরকম প্রশ্ন চলে আসতে পারে যে চার্জ যদি হচ্ছে তোমার দ্বিগুণ করা হয় তাহলে কুলম্ব বল কতটুকু পরিবর্তন হবে, দূরত্ব এতটুকু করা হলে কি রকম পরিবর্তন হবে। তো এই টাইপ প্রশ্নগুলো আই থিঙ্ক তোমরা পারবা। ঠিক আছে, তাও দেখাবো, সামনে দেখাবো, পারবা এসব। ওকে, তো কি হচ্ছে, লোহার নিউক্লিয়াসে অবস্থানরত দুইটা প্রোটন, এদের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো এই তো মনে করো হচ্ছে প্রোটন মানে কি বলো তো? প্রোটন কি চার্জ, পজিটিভ না নেগেটিভ? বলো। প্রোটন পজিটিভ চার্জ, তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে না? বিকর্ষণ করবে। তাহলে এই তো, এটা একটা প্রোটন, এটা একটা প্রোটন, এই যে দুইটা প্রোটন, এই দুইটা প্রোটন পরস্পর থেকে একটা দূরত্বে আছে, ঠিক আছে? তাহলে এটা একটা প্রোটন, আমরা এই তো Q1, প্রোটনের চার্জ তো আমরা সবাই জানি, আমরা Q ধরলাম, ঠিক আছে? আর হচ্ছে এটা Q2, এটার পরিমাণও সেম Q। আর এদের মধ্যবর্তী দূরত্ব আর দেয়া আছে কত? 4 × 10⁻15 মিটার। তাহলে 4 × 10⁻15 মিটার। তো দেখো, প্রশ্নে কিন্তু কোনো মাধ্যমের কথা বলেনি। প্রশ্নে কোনো মাধ্যমের কথা যেহেতু বলেনি, আমরা এটা বাই ডিফল্ট শূন্য মাধ্যম ধরে নিই, ঠিক আছে? এখন করো, শেষ তো ম্যাথ, ম্যাথ তো শেষ। এখন বলেছে কুলম্ব বল কত। এখন প্রথম কথা কি, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তো এই চার্জটা কি করবে? এই চার্জটা হচ্ছে একে বিকর্ষণ করে এইদিকে ঠেলে দেবে, এই চার্জটাকে বিকর্ষণ করে এই দিকে ঠেলে দেবে। মানে ব্যাপারটা এরকম, এ হচ্ছে এই প্রথম চার্জটা একে ঠেলে দেবে এই দিকে, বিকর্ষণ করবে এফ বলে, এই চার্জটাও একে এফ বলেই এই দিকে বিকর্ষণ করবে, ঠিক আছে? এফ বলে এই দিকে বিকর্ষণ করবে।
শেষ তো আমাদের কাজ। এখন এই এফ এর মানটা বের করো, এফ এর মানটা বের করো। তাহলে এখানে এফ সমান কি হবে? এখানে এফ সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, যেহেতু শূন্য মাধ্যম, তারপর Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। তোমরা ডি দিয়েও প্রকাশ করতে পারো, ডি স্কোয়ার দিলেও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? ওকে, এখন বলো তো এই 1/4 পাই এপসাইলন নট এই জিনিসটাই কুলম্ব ধ্রুবক ছিল না? এই জিনিসটাই কুলম্ব ধ্রুবক ছিল না? 9 × 10⁹ তো বসিয়ে দাও এখানে 9 × 10⁹। তারপর এই তো Q1 Q2 দুটাই সেম, দুটাই সেম। আমরা প্রোটনের চার্জ কত জানি? 1.6 × 10⁻19। তো দুইটা যেহেতু সেম, ওই জন্য স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? স্কোয়ার করে দিলাম। আর এটা হচ্ছে 4 × 10⁻15। কত আসে দেখো? কত আসে? 14.4 নিউটন আসে। 14.4 আসে? আমার তো আসতেছে। তাহলে এটাই 14.4 নিউটন। তোমরা এর থেকেও কঠিন কঠিন ম্যাথ ক্লাস 9-10 করেছো, বুঝছো? 26 ব্যাচ তো মোটামুটি সব বুঝতে পারবাই, করে এসেছো। 25 ব্যাচ তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? চলো পরে কোয়েশ্চেন দেখি। নাও, তোলো প্রশ্নটা। তোমরা কোয়েশ্চেনটা তোলো, আমি হচ্ছে একটু দেখি যে আর কি কোয়েশ্চেন দেয়া যায়, একটু খুঁজি বসে থেকে থাকো। নেক্সট ক্লাসে করাবো আর কি সুন্দর সুন্দর ম্যাথ। এই চ্যাপ্টারটা বুঝতে পারলে অনেক মজার লাগবে, বুঝছো? এই চ্যাপ্টারটা আমাদের অনার্সেও ছিল, ফার্স্ট ইয়ারে আমাদের ফিজিক্স যখন পড়েছি এই চ্যাপ্টারটা আমাদের ছিল। হয়েছে তোলা? দেখি চলো কি বললো। বললো সমভাবে আহিত দুটি পিথ বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে এই বলে বিকর্ষণ করে। প্রত্যেক পিথ বলের আধান নির্ণয় করো। পিথ বল মানে হচ্ছে হয়তো শোলা বল বলে আর কি, শোলার মতো, ঠিক আছে? অনেক ছোট ছোট, ওটাকে পিথ বল বলে। বলেছে সমভাবে আহিত, এটার মানে তুমি কি বোঝো বলো তো? সমভাবে আহিত অর্থ দুইটার মধ্যে আধানের পরিমাণ সমান না? সমভাবে আহিত মানে একটা যদি কিউ হয় আরেকটাও হবে কিউ, দুইটার চার্জ সমান, মানে সমানভাবে চার্জিত করা হয়েছে, চার্জের পরিমাণটা সমান হবে। তাহলে সমানভাবে আহিত দুটি পিথ বল বায়ুতে এই ব্যবধানে রাখা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার একটা পিথ বল, এটা হচ্ছে একটা পিথ বল, আর হচ্ছে মনে করো এটা আরেকটা পিথ বল। তো এই দুইটা পিথ বল বায়ুতে কি করেছে? 2 মিলিমিটার ব্যবধানে রেখেছে। এই তো এদের মধ্যবর্তী দূরত্ব, এই আরটা হচ্ছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার। আর কি বলেছে? এই 2 মিলিমিটার ব্যবধানে রাখলে এরা পরস্পরকে এই নিউটন বলে হচ্ছে বিকর্ষণ করে। তো বুঝতেই পারছো বিকর্ষণ করলে ওই ওই শোলা বলটা বা পিথ বলটা এই দিকে বিকর্ষণ করবে, আর এই পিথ বল একে এই দিকে বিকর্ষণ করবে, ঠিক আছে? এই বিকর্ষণ বলের মানটা তোমাকে প্রশ্নে দিয়েছে, এই যে এটা হচ্ছে এফ এর মান, এটা হচ্ছে এফ এর মান। দুই টাইপ সেম হবে, ঠিক আছে? দুই টাইপের মান সেম হবে। কত দেয়া আছে? 4 × 10⁻5 এত নিউটন, 4 × 10⁻5 এত নিউটন, ঠিক আছে?
তো এখন কি হলো, এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আর এর মান দেয়া আছে, সমানভাবে আহিত বলে দিয়েছে, ওই জন্য আমরা এখন কি করব, আমরা হচ্ছে এটার চার্জও কিউ ধরে নিলাম, এটার চার্জও কিউ ধরে নিলাম, যেহেতু সমানভাবে চার্জ। এখন বুঝতেই পারছো আমাদের কি করতে হবে, আমরা এখন এই সূত্রে মান বসাই দিলেই কাজ শেষ। চলো করে ফেলি, সলভ। আমাদের সূত্র কি হবে, আমাদের সূত্র F সমান হবে 1/4 পাই এপসাইলন নট, বায়ু মাধ্যম মানে শূন্য মাধ্যম, ঠিক আছে, বায়ু মাধ্যম মানে অ্যাপারেন্টলি শূন্য মাধ্যম ধরে নিবা তোমরা। ওকে, তো দেখো এই Q1 ইন্টু Q2, এই তো Q1 ও কিউ, Q2 ও কিউ, ডিভাইডেড আর স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাবো, দেখো F সমান পাবো, এই তো এই পুরো জিনিসটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹9, তারপর এখানে আমরা পাবো হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার। তো করে ফেলো, এখানে এফ এর মান কত, এফ এর মান দেখো দেয়া আছে 4 ইন্টু 10⁵5, এটা আছে 9 ইন্টু 10⁹9, এটা হচ্ছে কিউ স্কোয়ার, আর আর দেয়া আছে 2 মিলিমিটার, মানে 2 ইন্টু 10⁻3, তারপর হোল স্কোয়ার। এখান থেকে আমাকে কিউ এর মানটা বলো কত আসে, যোগ বিয়োগ গুণ ভাগ করো, করে দেখো কিউ এর মানটা কত আসে। ওয়ান পয়েন্ট টু থ্রি One- ইন্টু 10/10 1.23 ইন্টু 10⁻, 1.33, জি ভাইয়া। ওকে, 1.33 ইন্টু 10⁻10, এত কি হবে বলো, কুলম। কুলম, ঠিক আছে, এটাই উত্তর না, এটাই উত্তর। কিন্তু কথা হচ্ছে, তুমি এই ম্যাথটা করলে তোমাকে আমি 10-এর মধ্যে কত দিব জানো, 10-এর মধ্যে 5 দিব তোমাকে আমি। কারণ কি বলতো, কি ভুল করেছি? দেওয়া আছে। না, দেয়া আছে তার সাথে কি সম্পর্ক, এই দেয়া আছে সাথে আমি তোমাকে 5 মার্ক কাটবো এখন আবার, এই তো সেই তো, আমি জানি, সে জানে, আমরা জানি, এসবের জন্য নাম্বার কাটবো মনে হয়? একটু ভালো করে ভাইয়া, চিন্তা যে করো তো। হ্যাঁ বলো। চার্জের মান কি ধনাত্মক না ঋণাত্মক, হ্যাঁ এটা হ্যাঁ, ঠিক আছে, কারণ কি, পজিটিভ হলেও পরস্পরকে বিকর্ষণ করবে, দুইটা যদি পজিটিভ হয় পরস্পরকে বিকর্ষণ করবে না, অবশ্যই বিকর্ষণ করবে। আবার দুইটা নেগেটিভ হলেও কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে কি, এই তো আমরা যে রুট করে দিচ্ছি, এখানে স্কোয়ার তুলে দিচ্ছি, প্লাস মাইনাস নিতে হবে না, অবশ্যই প্লাস মাইনাস নিতে হবে। অর্থাৎ এই দুইটা চার্জ পরস্পর পজিটিভ হলেও বিকর্ষণ করবে, দুইটা নেগেটিভ হলেও বিকর্ষণ করবে, ওই জন্য আমাদের চার্জের মান অবশ্যই কি করতে হবে, প্লাস মাইনাস নিতে হবে। বুঝতে পারলাম, এই দুটাই আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস একটু দেখাই দিই, এখানে দেখো তো, এই দুইটা চার্জ যে পরস্পর পজিটিভ চার্জ, প্রশ্নে দেয়া আছে প্রোটন বলা আছে, তাহলে এই চার্জটা কিন্তু বিকর্ষণ ধর্মী হবে। ঠিক আছে, এটা একটু প্রশ্নে উল্লেখ করে দিবা, প্রশ্নে এখানে উত্তরে উল্লেখ করে দিবা যেটা বিকর্ষণ ধর্মী, যেহেতু পজিটিভ চার্জ পরস্পর বিকর্ষণ ধর্মী, এই বলটা বিকর্ষণ ধর্মী, এটা উল্লেখ করে দিবা। বুঝতে পারলাম, দেখো তো কঠিন লাগছে ম্যাথগুলো, বলো ম্যাথগুলো কঠিন লাগছে, বাচ্চা ম্যাথ তো এগুলো, ম্যাথের মতোই। একদম বাচ্চা ম্যাথ। ঠিক আছে, তো এটাই প্রথম ক্লাস হিসেবে আমরা এই পর্যন্তই রাখবো। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কুলম্ব বল নিয়ে আলোচনা করব, কুলম্ব বলের আরো কিছু ব্যাপার স্যাপার দেখবো। তোমরা কি সব হচ্ছে কোন ব্যাচ, সব হচ্ছে 26 ব্যাচ, থামো।